নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এতদিন শোনাচ্ছি সাহিত্যিক প্রফুল্ল রায়ের উত্তাল সময়ের ইতিকথা। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। পরদিন মোহনবাসী আরো খানিকটা সুস্থ হয়ে উঠল। তার ছেলে, মেয়ে, বউ এবং বিনয়কে নিয়ে অন্য দিনের মতো আজও হাসপাতালে এসেছিলেন শেখরনাথ। ডাক্তার চট্টরাজ তাদের মোহনবাসীর কাছে নিয়ে গেলেন। আগের দিন মিনিট তিনেকের বেশি মোহনবাসীকে কথা বলতে দেননি তিনি। আজ প্রায় আধ ঘন্টা কথা বলল মোহনবাসী। ওর স্ত্রী জ্যোৎস্না খুব খুশি। স্বামী বাঁচবে কি বাঁচবে না এই নিয়ে তীব্র আশঙ্কায় কটা দিন কেটেছে তার। খেতে পারত না, ঘুমোতে পারত না, সারাক্ষণ কাঁদত। কখনো ফুপিয়ে ফুপিয়ে, কখনো নিঃশব্দে চোখ থেকে অবিরল জল ঝরে যেত। তার মুখে আজ হাসি ফুটেছে। সে বুঝতে পেরেছে আর কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ মোহনবাসীকে নিয়ে সে জেফ্রি পয়েন্টের রিফিউজি সেটেলমেন্টে ফিরে যেতে পারবে। মোহনবাসীর বেডের পাশ থেকে একসময় জ্যোৎস্নাদের দোতলায় নামিয়ে এনে অপেক্ষা করতে বললেন শেখরনাথ। মোহনবাসী হাসপাতালে ভর্তি হওয়ার পর এখানে সকালে 9টায় এসে সন্ধে অবধি বসে থাকে জ্যোৎস্না এবং তার ছেলেমেয়েরা। দুপুরে এখানেই তাদের জন্য ভাত, তরকারি, মাছ টাছ এনে দেয় শেখরনাথ। তারপর বিকেলে ভিজিটিং আওয়ার্সে আরো একবার মোহনবাসীকে দেখিয়ে তাদের নিয়ে ভাইপোর বাংলোয় ফিরে যান। জ্যোৎস্নাদের বসিয়ে রেখে বিনয়কে সঙ্গে করে বেরিয়ে পড়লেন শেখরনাথ। তিনি জানেন সেলুলার জেলে তাঁর জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা কিভাবে ক্ষয় হয়ে গেছে। কতটা ভয়াবহ ছিল তার সেই নরকবাসের অভিজ্ঞতা তা জানার জন্য উদ্গ্রীব হয়ে আছে বিনয়। পুরনো দুঃস্বপ্নের সেই স্মৃতিকথা কাল শুরু করেছিলেন। মনে হয় এই তো সেদিনের কথা। হাঁটতে হাঁটতে আজও তাঁরা 3 নম্বর ব্লকে চলে এলেন। আজ আর একতলায় নয়, সোজা দোতলায়। শেষ প্রান্তের যে সেলটায় তাকে দিনের পর দিন কাটাতে হয়েছে তার গা ঘেঁষে অলিন্দের যে রেলিংটা রয়েছে তার পাশে গিয়ে দাঁড়ালেন। সেখান থেকে 1002 ফিট নিচে সিসোস্ট্রেস উপসাগর, যেটা দূর সমুদ্রের দিকে চলে গেছে। সেখানে অগুন্তি সিগাল উঠছিল। শেখরনাথ জিজ্ঞেস করলেন, কাল কোন পর্যন্ত যেন বলেছিলাম? পরক্ষণেই মনে পড়ে গেল তার। ও হ্যাঁ, পাশের সেলে বৈজুকে ঢুকিয়ে দিয়ে পেটি অফিসার আসলাম খান চলে গেল, তাই তো? বিনয় মাথা নাড়ল, হ্যাঁ। শেখরনাথ বলতে লাগলেন, আমার সেলটা তো দেখতেই পাচ্ছ। পেছনে জানলা এত উঁচুতে যে বাইরের কিছুই দেখা যায় না। দুধারে সলিড ওয়াল। সামনের দিকে দরজার গড়াদের ফাঁক দিয়ে বাইরের যা একটু আধটু চোখে পড়ে। আমি গড়ার ধরে দাঁড়িয়ে রইলাম। সন্ধে আগেই নেমে গিয়েছিল। সেলুলার জেলের সব কয়েদিকে আগেই যার যার কুঠুরিতে ঢোকানো হয়েছিল। তবে সামনের চত্বরে পুলিশের টহলদারি চলছে। দূরে ওয়াচ টাওয়ারের চূড়ো থেকে যেন 1000টা চোখ মেলে প্রতিটি সেল লক্ষ্য করছে রাতের প্রহরী। বিকেলের দিকে যখন কয়েদিদের খাবার দেওয়া হচ্ছিল তখনকার ব্যস্ততা হইচই আর নেই। ক্রমশ সব ঝিমিয়ে আসছে। আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়েই আছি। সেলের এক কোণে খাবার রয়েছে, কিন্তু খিদে বা তেষ্টার বোধটাই নেই। 2-4 টুকরো চাপাটি মুখে দিয়ে জল টল খেয়ে যে শুয়ে পড়ব তেমন ইচ্ছেটাই কেউ যেন হরণ করে নিয়েছে। রাত বাড়তে থাকে। ক্রমশ বিশাল কয়েদখানা আরো নিঝুম হয়ে যায়। শুধু কাছের বা দূরের অলিন্দগুলো থেকে সেন্ট্রিদের বুটের আওয়াজ ভেসে আসতে থাকে। আমাদের ব্লকেও তার ব্যতিক্রম নেই। দোতলায় একজন ইউনিফর্ম পরা পুলিশ রাইফেল হাতে অলিন্দের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একবার গিয়ে আবার ফিরে এসেছে। সমস্ত রাতই বুঝিবা এমন চলবে। আমার খুব হাসি পাচ্ছিল। ওয়াচ টাওয়ারে নজরদার, খোলা চত্বরে পাহারাদার, প্রতিটি ব্লকের অলিন্দে পুলিশের টহল। মহাপরাক্রান্ত ইংরেজ, যাদের পৃথিবী জোড়া সাম্রাজ্যে নাকি সূর্যাস্ত হয় না। মাত্র কয়েকশো কয়েদি, বিশেষ করে কয়েকটি বিপ্লবী তাদের ঘুম ছুটিয়ে দিয়েছে। নিরস্ত্র, তালাবন্দি, পায়ে বেড়ি লাগানো কজন বিপ্লবী বা অন্য কয়েদিরা কখন কি করে বসে সেজন্য দুশ্চিন্তার শেষ নেই। তাই পাহারাদারির এত নিশ্ছিদ্র আয়োজন। আসলে ব্রিটিশ জাতটাকে সেদিন মনে হয়েছিল অত্যন্ত ভীরু। কতক্ষণ গড়ার ধরে দাঁড়িয়েছিলাম খেয়াল নেই। সেটা খুব সম্ভব শুক্লপক্ষ।
মাউন্ট হ্যারিয়েটের পেছন দিক থেকে চাঁদ উঠে এসেছে। অপরন্ত রূপুলি জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে যতদূর দেখা যায় ছোট বড় নানা দ্বীপ। দ্বীপের গায়ে ঘন অরণ্য আর বঙ্গোপসাগর। দৃশ্যটা আশ্চর্য সুন্দর, স্বপ্নের মতো। তার মধ্যে অনন্ত দুঃস্বপ্নের মতো দাঁড়িয়ে আছে পাহাড়ের মাথায় সেলুলার জেল। সেখানে কয়েদিরা ঘুমোয়, কিন্তু শতচক্ষু মেলে জেগে থাকে ইংরেজদের পোষা পাহারাদারের হিংস্র বাহিনী। হঠাৎ দরজার সামনে ছায়া মূর্তির মতো একটা লোক এসে দাঁড়ালো। তার পুরো মুখটা দেখা যাচ্ছে না, তবে অলিন্দের সিলিং থেকে যে তেজি বাল্ব ঝুলছিল তার আলো এসে পড়েছে তার ডান গালের উপর। গালটা পোড়া ঝামার মতো, মাংস শুকিয়ে ফুলে কুচকে কুচকে রয়েছে। নাক বলতে বিশেষ কিছু নেই, শ্বাস প্রশ্বাসের জন্য শুধু দুটো সুড়ঙ্গ। ওপরের ঠোঁটটা ভিতর দিকে ঢোকানো, নিচের কালো পুরু ঠোঁটটা বাইরে ঝুলে আছে। তার ফাঁক দিয়ে ভাঙা দাঁত বেরিয়ে রয়েছে। আমি চমকে উঠেছিলাম। এমন বিভৎস চেহারা আগে কখনো দেখিনি, যেন একটা প্রেত। লোকটা একটু হেসে ঘষা ঘষা গলায় হিন্দুস্তানিতে বলল, তুমি আজ নয়া এসেছো দেখলাম। জাহাজে করে যখন নয়া নয়া কয়েদি কালাপানি আসে তখন এই কয়েদখানায় নয়া নয়া রোশনি জ্বলে ওঠে। তা ভাইয়া, তুমি মেনল্যান্ডে কি করে এসেছো? কটা খতম? আমি 3 আদমিকে কোতল করে এসেছিলাম। লোকটাকে বেশ রসিক বলে মনে হলো। প্রথমটা চেহারা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর কথা শুনতে শুনতে ভয় কেটে গেল। বেশ মজাও পাচ্ছিলাম। বুঝতে পারলাম কোন অপরাধে আমাকে আন্দামান চালান করা হয়েছে সে জানে না। তার কথার উত্তর দিলাম না। লোকটা ফের শুরু করলো, কমসে কম 3-4 কোতল করে না এলে এখানকার পুরনো কয়েদিরা ইজ্জত দেয় না। মালুম হচ্ছে তুমিও তাই করে এসেছো। তাকে বললাম, ধরে নাও আমি 5-6টা খুন করে এসেছি। লোকটা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল, তারপর জোরে জোরে মাথা ঝাঁকিয়ে তারিফের সুরে বলল, বাহ বাহ, তুমি তো শের হো জানাব। কুর্নিশের ভঙ্গিতে মাথা ঝাঁকিয়ে কপালে হাত ঠেকালো। তোমাকে হাজারো সেলাম। হো ভাইয়া, তুম কন মুল্লুক কা মূর্তি? বললাম, বাংলা মুল্লুক। কেন? লোকটা অবিশ্বাসের চোখে তাকিয়ে তাকিয়ে আমার পা থেকে মাথা অব্দি বার কয়েক দেখল, তারপর বলল, বাঙালি সিনায় ইতনা তাকত, বহুত তাজ্জব কি বাত। আমি জবাব দিলাম না। হঠাৎ খেয়াল হলো একটা কয়েদি এত রাতে সেলের দরজা খুলে কি করে আমার দরজার সামনে চলে আসতে পারল, যে আর্ম পুলিশটা অলিন্দের এ মাথা থেকে ও মাথায় সমানে চক্কর দিচ্ছে সে তার দিকে ফিরেও তাকাচ্ছে না। যা ভাবছিলাম রীতিমতো অবাক হয়ে সেই প্রশ্নগুলো তাকে করলাম। সে ভাঙা ভাঙা দাঁত বের করে হাসল, বলল, আমাকে কুঠুরিতে তালাবন্ধ হয়ে থাকতে হয় না। দিনে কি রাতে যখন সেখানে যাই কোনো পেহরাদার আমাকে কিছু বলবে না, কুছভি না। আমি হতভম্ব হয়ে বলি, তুমি খুন করে কালাপানি এসেছিলে না? কয়েদি তো। লোকটা বলল, জরুর। তাহলে? আমি জিজ্ঞেস করলাম। লোকটা বলল, কয়েদি হলেও আমি টিন্ডাল। জেলার সাহেব আমাকে মেহেরবানি করে টিন্ডাল বানিয়ে দিয়েছেন। সেদিন বুঝতে পারিনি, পরে জেনেছিলাম কয়েদিদের ভেতর থেকে কয়েকজনকে বেছে নিয়ে সেলুলার জেলের অ্যাডমিনিস্ট্রেশন, পেটি অফিসার, টিন্ডাল এমনি সব পজিশনে বসিয়ে দেয়। তারা সরকারের বিশ্বস্ত বাহিনী। এরা মোটামুটি স্বাধীন, তবে সেলুলার জেলের চৌহদ্দির বাইরে এদের পা বাড়াবার হুকুম নেই। এদের কাজ হলো অন্য বেয়ারা ঠ্যাঁটা বেপরোয়া কয়েদিদের শায়েস্তা রাখা। পদমর্যাদায় টিন্ডালরা পেটি অফিসারদের চেয়ে 1 স্তর নিচে। লোকটার কথাবার্তা হাবভাব দেখে বোঝা যাচ্ছিল সে মুসলমান। জিজ্ঞেস করলাম, টিন্ডাল তো বুঝলাম, তোমার নিশ্চয়ই একটা নামও আছে, সেটা কি? লোকটা বলল, জাফর আলী, খাস इलाहाबादी। मोतीलाल नेहरू, जवाहरलाल नेहरू को महल जिस टाउन में है वहां का रहने वाला था, लेकिन अब सेलुलर जेल अपना मकान, पूरा जिंदगी के लिए। আমি কিছু বললাম না। এই নিঝুম রাতে সেন্ট্রিদের বুটের আওয়াজ ছাড়া সেখানে আর কোনো শব্দ নেই। আচমকা মাটি ফুঁড়ে জাফর আলী নামে টিন্ডালটি উঠে এসেছে, সেটা নেহাত আলাপ জমাবার জন্যে নয়। বৈজুর মতো তারও নিশ্চয়ই কোনো গূঢ় উদ্দেশ্য রয়েছে। অপেক্ষা করতে লাগলাম। লোকটা ঝপ করে গলা নামিয়ে ষড়যন্ত্রকারীর মতো ফিসফিস করে বলল, জনাব বাঙ্গাল কা শের, আপকে পাস চরস হ্যায়? চরস যে মারাত্মক কড়া নেশার জিনিস সেটা জানতাম।
বিপ্লবীদের গীতা স্পর্শ করে সে সময় প্রতিজ্ঞা করতে হতো নেশা ভাঙ করবে না, নারীর কাছ থেকে দূরে থাকবে, জিতেন্দ্রীয় না হলে বিপ্লবী হওয়া যেত না। তেমন এক দেশপ্রতির কাছে কিনা টিন্ডাল জাফর আলী চরসের খোঁজ করছে। আমি রুক্ষ গলায় বলেছিলাম নেই। জাফর আলী একটু যেন হতাশ হয়ে বলল, পিনিক হ্যাঁ? জিনিসটা কি আগে কখনো শুনিনি। বললাম, পিনিক কাকে বলে? জাফর আলী বুঝিয়ে দিল, গাঁজার সঙ্গে আরো তীব্র ধরনের কি সব মিশিয়ে সেটা তৈরি করতে হয়। সেলুলার জেলে প্রথম দিন পা দিয়েই আমার জ্ঞানের ঝুলিটি ভরে উঠতে লাগলো। এতকাল চরিত্র গঠন, গীতাপাঠ এবং দেশের স্বাধীনতা ছাড়া অন্য কোনো দিকে লক্ষ্য ছিল না। এখানে এসে একদিনেই না কত কিছু জানতে পারলাম। জাফর আলী কি উত্তর দিতে যাচ্ছিল, তার আগেই একটা করুণ কাতর আর্ত চিৎকার সেলুলার জেলের নিস্তব্ধ রাত্রিকে ভেদ করে আকাশের দিকে ছড়িয়ে পড়তে লাগলো, বাঁচাও বাঁচাও, হো ভগবান রামজি মুঝে বাঁচাও বাঁচাও। শিউরে উঠলাম। শব্দটা আমার হৃৎপিণ্ডে যেন আমূল বিঁধে যেতে লাগলো। এমন তীক্ষ্ণ অস্বাভাবিক আর্ত স্বর আগে আর কখনো শুনিনি। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে কাঁদছে? জাফর আলী টিন্ডাল এতটুকু বিচলিত হয়নি। হাত নেড়ে মাছি তাড়ানোর মতো ব্যাপারটা উড়িয়ে দিয়ে নিষ্পৃহ সুরে বলল, ও সালে এক ফাঁসির আসামি। 7 রোজ আগে ওর ফাঁসির হুকুম হয়েছে। কাল সুবেই 8 বাজে ওকে ফাঁসির ফান্দা গলায় লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হবে। একটু কি ভেবে ফের বলল, তুমি নয়া এসেছো তো তাই ঘাবড়ে গেছো। তুমি 10 আদমিকে কতল করেছো, তোমার এত ডরের কি আছে? সে আরো জানালো, এরকম ফাঁসি ফি মাসে 3-4টে করে হয়। এমন ভাবে বলল ফাঁসিটা এই জেলখানায় যেন জল ভাতের মতো ব্যাপার। জিজ্ঞেস করলাম, কি করেছিল? জাফর আলী বলেছিল, সালে কুত্তে ভারী কসুর কিয়া। লোকটার অপরাধ কি সেটা আর বলল না। আমিও জানতে চাইলাম না। জাফর আলী বলল, ফাঁসির আগের রাতে সব আসামি এরকম চিল্লায়, কেউ খোদাকে ডাকে, কেউ ভগবানকে। সমঝা? 2-4 মহিনা এখানে থাকো, সব জানতে পারবে। আমি উত্তর দিলাম না। কাল সকালে যে লোকটার গলায় ফাঁসির দড়ি পরানো হবে, জাফর আলী টিন্ডাল তাকে নিয়ে আর মাথা ঘামাতে চাইল না। আকছার এখানে এসব ঘটছে, এতেই অভ্যস্ত হয়ে গেছে সে। ফাঁসির আসামিটা সমানে চেঁচিয়ে চলেছে। বুক ফাটানো প্রবল সেই আর্তনাদ। জাফর আলী সেটা পুরোপুরি অগ্রাহ্য করে বলল, তোমার কাছে পয়সা আছে? তাকে বললাম, পয়সা কোথায় পাবো? না, নেই। জাফর আলী বিশ্বাস করল না। বলল, বহুত সে কয়েদি গলার অন্দর থলিয়া বানিয়ে পয়সা রুপইয়া সোনে চাঁদি ভি ছিপাকে নিয়ে আসছে, আর তুমি আনোনি? এটা আমি মানব? আমি হাঁ হয়ে গিয়েছিলাম। গলার ভেতর কোন কৌশলে গোপন থলি বানানো যায় এবং তার ভেতর সোনা দানা টাকা পয়সা ঢুকিয়ে আনা যায়, আন্দামানে না এলে জানতে পারতাম না। বললাম, মানা না মানা তোমার ইচ্ছা। সাফ বলে দিচ্ছি, আমার গলার ভেতর থলেও নেই, টাকা পয়সাও নেই। জাফর আলী টিন্ডালের বিস্ময় সীমা পরিসীমা ছিল না। সে বলল, 10 ঠো কোতল করতে পেরেছ আর গলায় একটা থলিয়া বানাতে পারোনি? ছো! প্রবল ঘৃণায় অলিন্দে থুতু ফেলে বলতে লাগলো, পিনিক নেই, চরস নেই, পয়সা নেই, তোমার কাছে বেকার এসে টেম বরবাদ করে গেলাম। বলে আর দাঁড়ালো না, বাঁদিকে অদৃশ্য হয়ে গেল। জাফর আলী চলে যাবার পরও আমি গড়ার ধরে দাঁড়িয়েই আছি। ঘুম আসছিল না। সেই কয়েদিটা খুব কাছাকাছি কোনো একটা সেলে রয়েছে। তার কান্নার আওয়াজ শুনে তাই মনে হয়। তখন কত রাত কে জানে। যদি মধ্যরাতই হয়, আর কয়েক ঘন্টা পর তাকে বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হবে। মৃত্যু পায়ে পায়ে যত এগিয়ে আসছে ততই তার আর্তনাদ আরো আরো তীব্র হয়ে উঠছে। হো ভগবান রামজি মুঝে বাঁচা দো। সেলুলার জেলে সেই মুহূর্তে আমি ছাড়া বুঝিবা কেউ জেগে নেই। প্রায় 1000টা সেলের সব কয়েদি ঘুমিয়ে পড়েছে। জাফর আলীর মতো তারাও এরকম কত ফাঁসির আসামির বুক কাঁপানো কত আর্তনাদ শুনেছে। এতে তাদের কিছু আসে যায় না। নিশ্চিন্ত বিঘ্নহীন তাদের রাতের ঘুম। অতন্দ্র শুধু ওয়াচ টাওয়ারের পাহারাদার আর রাইফেলধারী সেন্ট্রিরা। রামজির কাছে জীবনদানের প্রার্থনা করতে করতে কয়েদিটার গলা চিরে চিরে যাচ্ছে।
ভগবান রামজির কানে সেই আর্জি পৌঁছচ্ছে কিনা কে বলবে। তার কান্নাটা ঘুমন্ত সেলুলার জেল জুড়ে একটা গা ছমছম করা ভৌতিক পরিবেশ সৃষ্টি করে চলেছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, পা ভেঙে আসছিল। 4 দিনের সমুদ্র যাত্রা, সাইক্লোন, তারপর সেলুলার জেলে পৌঁছে সমস্ত দিন ধকল। শরীর আর কতক্ষণ সইতে পারবে? আমি দরজার কাছ থেকে কুঠুরির ভেতর দিকে চলে গেলাম। এক পাশে খাবারের থালাটা চাপা দেওয়া রয়েছে, আরেক পাশে পায়খানা পেচ্ছাপের জন্য বড় গামলার মতো পাত্র। বিকেলে যে চাপাটি দেওয়া হয়েছিল তা ঠান্ডা হয়ে এতক্ষণে শুকনো চামড়া হয়ে গেছে। তা চিবোতে গেলে দাঁতের গোড়া আলগা হয়ে যাবে। তাছাড়া খাওয়ার ইচ্ছাটা আগেই নষ্ট হয়ে গিয়েছিল। চাপাটি ঢাকা দেওয়াই রইল। আমি 1 গ্লাস জল খেয়ে কম্বল পেতে কুঠুরির মাঝখানে শুয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে ঘুম। আমরা যারা সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী তাদের ঘুম খুব ঠুনকো, কেননা পুলিশ যে কোনো সময় তাদের আস্তানায় হানা দিতে পারে। তাই সামান্য আওয়াজেই জেগে যেতাম। পুলিশ না এলে ঠিক আছে, এলে তক্ষুনি পালাতে হবে। যত রাতেই ঘুমোই না কেন, ভোর হতে না হতে উঠে পড়তাম। সেলুলার জেলেও তার ব্যতিক্রম কিছু হয়নি। পরদিন তখনও ভালো করে সকাল হয়নি। বাইরে আবছা আবছা তরল অন্ধকার। প্রথমটা বুঝতে পারছিলাম না কোথায় আছি। পরক্ষণে সেই ফাঁসির আসামির আর্ত চিৎকার ভেসে এলো। খুব সম্ভব সমস্ত রাত সে একটানা কেঁদে চলেছে। কেঁদে কেঁদে গলার স্বর এখন আরো বিকৃত, আরো ভাঙা ভাঙা। অলিন্দে পাহারাদারের বুটের আওয়াজ চলছেই। এবার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। আমি সেলুলার জেলে রয়েছি। আমি গামলার ওপর সেদিনের প্রথম প্রাকৃত কর্মটি সেরে নিয়ে সেটার মুখ ঢাকা দিলাম। তার খানিকটা দূরে খাবারের থালা, আর একটু দূরে বিছানা। যেন স্বর্গলোকে চলে এসেছি। ভাবতেই মজা লাগলো, বেশ হাসিও পেল। আমি দরজার কাছে চলে এলাম। বাইরের পৃথিবীর সঙ্গে ওটাই আমার একমাত্র যোগসূত্র। গড়াদের ফাঁক দিয়ে দূরে তাকিয়ে থাকি। অন্ধকার আরো অনেকটা ফিকে হয়েছে, কিন্তু কাল রাতে কখন কুয়াশা পড়তে শুরু করেছিল খেয়াল করিনি। কুয়াশার ঘন স্তর চাদরের মতো মাউন্ট হ্যারিয়েট, সমুদ্র, জঙ্গল, আশপাশের ছোট ছোট দ্বীপগুলোকে মুড়ে রেখেছে। কোনো কিছুই স্পষ্ট নয়। হঠাৎ অলিন্দের দূর প্রান্ত থেকে কর্কশ শব্দ ভেসে এলো, ওঠ সালে লোক, ওঠ ওঠ, সুবাহ হো গিয়া। আওয়াজটা ক্রমশ আমাদের এই প্রান্তের কুঠুরিগুলোর দিকে এগিয়ে আসছে। শুধু আমাদের দোতলাতেই নয়, একতলা, তেতলা এবং সামনের ব্লকেও একই রকম কর্কশ শব্দ। ব্যাপারটা এতক্ষণে বোধগম্য হলো। ঘুমন্ত কয়েদিদের এইভাবে জাগানো হচ্ছে। যে জাগাচ্ছিল তার গলাটা চেনা চেনা, কালই শুনেছি। যা ভেবেছিলাম তাই। সেই পেটি অফিসার আসলাম খান পাশের কুঠুরির বৈজুকে জাগিয়ে আমার কুঠুরির সামনে চলে এলো। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো একটু খুশি হলো। তার প্রকাণ্ড মুখের ঘন দাড়িগোপের জঙ্গল ভেদ করে কোদালের মতো কয়েকটা দাঁত বেরিয়ে পড়ল। বোধহয় সেটা হাসি। আমাকে ঘুম ভাঙাবার আগেই জেগে উঠতে দেখে সে মনে হয় খুশি হয়েছে। সে বলল, সালে টেররিস্ট, তেরে নীদ উঠ গয়া, শাবাশ। আমি জবাব দিলাম না। আসলাম খানের মতো আরো কত পেটি অফিসার, টিন্ডাল আর টিন্ডালদের মুখে এই মধুর সালে সম্ভাষণটুকু যে শুনতে হয়েছে তার ঠিক ঠিকানা নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে আমার নিজের একটা বোনও নেই। পৃথিবীতে কজনের আর এতগুলো ভগ্নিপতি পাওয়ার সৌভাগ্য হয়? সে যাই হোক, আসলাম খান এবার জিজ্ঞেস করল, কি আরে টাট্টি হো গিয়া, মুধ হো লিয়া? হ্যাঁ, আমি ঘাড় কাত করলাম। আসলাম খানের ঠোঁট দুটো আরো খানিকটা ফাঁক হয়ে আরো কয়েকটা দাঁত বেরিয়ে পড়ল। সে বলল, বহুত আচ্ছা টেররিস্ট, থোড়ে টিম বাদ সাফাইওয়ালারা এসে টাট্টির বর্তন নিয়ে যাবে। 7 বাজে আমি এসে তোমাকে নিচে নিয়ে যাব। তখন সবেকো নাস্তা মিলেগা, তৈয়ার থেকো। সে আর দাঁড়ালো না। আধ ঘন্টার মতো কেটে গেল। তারপর একজন আর্মড পুলিশ একটা সাফাইওয়ালা অর্থাৎ সুইপারকে সঙ্গে নিয়ে এলো। তার হাতে চাবির গোছা। তালা খুলে পুলিশটি ছোট্ট সেলটা তীক্ষ্ণ চোখে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলো। আমার মতো একজন টেররিস্ট এক রাত্রির মধ্যে পায়ে বেরি লাগানো অবস্থায় মহান ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে কিনা এবং তার কোনো চিহ্ন কোথাও পাওয়া যায় কিনা সেটা দেখাই তার উদ্দেশ্য। সাফাইওয়ালা ময়লার গামলা মাথায় তুলে নিয়েছিল। তাকে নিয়ে নিঃশব্দে পুলিশটি বাইরে গিয়ে ফের তালা লাগিয়ে চলে গেল। আমি দাঁড়িয়েই রইলাম।
দেখতে দেখতে সূর্য উঠে গেল। কুয়াশার বেড়াজাল ছিঁড়ে ছিঁড়ে সোনালি রোদ ছড়িয়ে পড়তে লাগলো। এদিকে পুরো সেলুলার জেগে উঠেছে, চারিদিকে তুমুল ব্যস্ততা এবং হইচই। হঠাৎ খেয়াল করলাম ফাঁসির আসামির চিৎকার থেমে গেছে। তবে কি তার শেষ ভরসা ভগবান রামজির কাছে প্রার্থনা করেও ব্যর্থ হওয়ার হতাশায় সে চুপ করে গেছে? মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আসলাম খান একজন সশস্ত্র পুলিশকে সঙ্গে করে আবার দর্শন দিল। তালা খুলে বলল, থালি লেকে চল টেররিস্ট জনাব, নাস্তা তৈয়ার। পায়ের বেড়ি খুলে আমাকে বাইরের টানা অলিন্দে নিয়ে আসা হলো। আরো কয়েকজন টিন্ডাল আর পেটি অফিসার আর পুলিশ অন্য সেলগুলো খুলে কয়েদিদের বের করে ফেলেছে। সবার হাতেই খাবারের থালা আর জলের গিলাস। পাশের কুটুরির বৈজু আমার কাছে এগিয়ে এলো। আমার থালিটার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, ক্যা ভাই সাব, কাল রাত্রে আপনি খানা খাননি? আপনার থালিয়ায় চাপাটি পড়ে আছে। তাকে বললাম, না, কাল খিদে ছিল না। বৈজু বলল, আপনার থালিয়ায় চাপাটি দেখলে আজ আর নাস্তা দেবে না, ও দুটো আমি নিচ্ছি। আমি কিছু বলার আগে চকিতে ছোঁ মেরে আমার কালকের বাসি চাপাটি দুটো সবজি দিয়ে মুড়ে নিয়ে গড়াদের ফাঁক দিয়ে নিজের কুঠুরিতে ছুঁড়ে দিল। হেসে ডগমগ হয়ে বলল, আপনাকে বলেছিলাম আমার ভুকটা বহুত বেশি। চাপাটি দুটো আমার সেলে থাক, পরে খাওয়া যাবে। আমিও একটু হাসলাম, শুধু কিছু বললাম না। এরপর পুলিশ, টিন্ডাল আর পেটি অফিসাররা শোভাযাত্রা করে কয়েদিদের সিঁড়ির দিকে নিয়ে গেল। বৈজু আমার গায়ে জোঁকের মতো সেঁটে আছে। চলতে চলতে খাটো গলায় বলল, এখন নিচে নামিয়ে নিয়ে আমাদের নাস্তা দেওয়া হবে। ভাই সাব, আপনার ভাগ থেকে আমাকে থোড়া কুছ দেবেন? এবারও জবাব না দিয়ে হাসলাম। আমি আর বৈজু ছিলাম মিছিলের পেছনে, লেজের দিকে। হঠাৎ সামনের দিক থেকে রাজনাথ আর মুকুন্দ চেঁচিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করল, পায়ে বেড়ি লাগিয়ে কালাপানির প্রথম রাতটা কেমন লাগলো? আমিও গলার স্বর উঁচুতে তুলে বললাম, তোফা, তোদের কেমন কেটেছে? রাজনাথরা বলল, স্বর্গসুখ কাকে বলে এখানে না এলে জানতে পারতাম না। পুলিশ থেকে টিন্ডাল অব্দি সবাই হুমকির সুরে শাসায়, এই সালে লোক, চিল্লাও মত, বিলকুল খামোশ, अगर चिल्लाओगे तो गला का नालिया फाड़ दूंगा। অগত্যা সুবোধ বালকের মতো নিঃশব্দে এগিয়ে গেলাম। কাল আমাদের 3 বিপ্লবীকে অন্য কয়েদিদের ধারের কাছে ঘেঁষতে দেয়নি। দাগি আমের পাশে অন্য আম থাকলে তার গায়ে দাগ ধরতে পারে। বিপ্লবীরা কানে ফুসমন্তর দিয়ে এই কালাপানিতে যাতে দল ভারী করতে না পারে, তাই এই সতর্কতা। কিন্তু আজ কড়াকড়িটা আলগা কেন আন্দাজ করতে পারলাম না, তাই একটু অবাকই হলাম। অলিন্দ ধরে এগোতে এগোতে পাশের রেলিং এর ওপর দিয়ে নিচের চত্বরে নজর চলে যাচ্ছিল। সেখানে বিরাট বিরাট হাঁড়ি, হাতা, জলের ড্রাম নিয়ে দাঁড়িয়ে আছে একদল টিন্ডাল আর পেটি অফিসার। বন্দুকওয়ালা পুলিশে চারিদিক ছয়লাভ। চোখে পড়ল উল্টো দিকের ব্লক থেকে কয়েদিদের কাতার দিয়ে নামিয়ে আনা হচ্ছে, তাদের হাতেও থালা এবং গেলাস। আমরা নিচে নেমে আসতেই হুঙ্কার ছাড়তে ছাড়তে পেটি অফিসাররা লাইন করে কয়েদিদের দাঁড় করিয়ে দিল। দুটো লম্বা লাইন, একটা আমাদের ব্লকের কয়েদিদের, অন্যটা সামনের ব্লকের কয়েদিদের। বৈজু আমাকে ছাড়েনি, গায়ে গায়ে লেগে পেছনে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছি খাবার দেবার সময় সে কিছুতেই আমার সঙ্গ ছাড়বে না। কাল বিকেলে আমাদের 3 বিপ্লবীকে লাইন দিতে হয়নি। দূরে দাঁড় করিয়ে রেখে পুলিশ চাপাটি সবজি এনে দিয়েছিল। আজ মুড়ি মিছরি সব একাকার। পুরনো কয়েদিদের ঝাঁকে আমরাও ভিড়ে গেলাম। লাইন ঠিকঠাক দাঁড়িয়ে গেলে 2 অফিসার দুটো লাইনের সামনে দাঁড়িয়ে পড়ল। তাদের হাতে বাঁধানো দুটো মোটা খাতা। তারা খাতা খুলে হাঁকতে লাগলো, কয়েদি নাম্বার 1। একজন হাত তুলে জবাব দিল, হাজির। এইভাবে 2 লাইনের সব কটা কয়েদির নাম হাঁকার পর খাতা বন্ধ করল। অবশ্য আমাদের 3 বিপ্লবীকেও হাজির বলে সাড়া দিতে হলো। আমার পেছন থেকে বৈজু নিচু গলায় বলল, হর রোজ সুবে শাম পুলিশ অফিসাররা কয়েদি গিনতি দেখে। সালেদের ভয়ে কেউ হয়তো ভেগে গেছে। চারিদিকে ইতনা ইতনা পেহেরেদার, কি করে ভাগবে বলুন ভাই সাব? আমি হাসলাম। বৈজু বলল, আমার ভুকের কথাটা মনে আছে তো? বললাম, আছে আছে। কয়েদি গোনা হয়ে যাবার পর একজন পুলিশ অফিসার চিৎকার করে হুকুম দিল, আবি নাস্তা চালু কর দে।
টিন্ডাল এবং পেটি অফিসাররা তৈরি হয়েই ছিল। তারা প্রকাণ্ড প্রকাণ্ড হাঁড়ি থেকে মস্ত লোহার হাতায় কালচে হলুদ রঙের থকথকে তরল জাতীয় পদার্থ তুলে কয়েদিদের থালায় দিতে লাগলো। প্রত্যেকের জন্য 2 হাতা বরাদ্দ। সেটা কম নয়, থালা প্রায় বোঝাই হয়ে গেল। খাবার নিয়ে প্রতিটি কয়েদি পাশের টিন্ডাল বা পেটি অফিসারের কাছ থেকে জল নিয়ে একধারে দাঁড়িয়ে খেতে শুরু করলো। কালকের মতো সেলে নিয়ে গিয়ে খেলো না। আমাদের লাইনের সামনের দিকের কয়েদিরা একের পর এক খাবার এবং জল নিয়ে পাশের দিকে সরে যাচ্ছে। শেষ পর্যন্ত আমার পালা এলো। অন্যদের মতো আমিও প্রকাণ্ড দুদলা থকথকে জিনিস আর জল হাতে একটু দূরে গিয়ে দাঁড়ালাম। এক দৃষ্টে থালার দিকে তাকিয়ে আছি। এমন খাদ্যবস্তু আগে আর কখনো চর্মচক্ষে দেখিনি। তবে সেটা বেশ গরম, অল্প অল্প ধোঁয়া উঠছিল। 2-4টে আলু আর কুমড়োর টুকরো চোখে পড়ছে। শুকে দেখলাম গন্ধটা কেমন যেন উৎকট। একটু পরেই বৈজু ঊর্ধ্বশ্বাসে এসে হাজির। পাছে আমি খেয়ে পেলি সেজন্য একরকম দৌড়ে এসেছে। খাবারের দিকে আঙুল বাড়িয়ে তাকে জিজ্ঞেস করলাম, এটাকে কি বলে? বৈজু বলল, কাঞ্জি। আমার নতুন প্রশ্ন, কি দিয়ে এটা তৈরি? বৈজু বুঝিয়ে দিল, বহু পুরনো চালের খুদ, ভাঙা ভাঙা নানান ধরনের ডাল, আলু, কুমড়ো এবং আরো কয়েক রকম সবজি এবং মরিচ একসঙ্গে ফুটিয়ে এই বস্তুটি বানানো হয়। খুদ আর ডাল গুদামে থাকে তো, তার সঙ্গে চুহাকা টাট্টি অর্থাৎ ইঁদুরের নাদিও যে থাকবে না হলপ করে বলা যায় না। রোজ প্রায় 1000 খানেক কয়েদিদের জন্য এত কাঞ্জি বানাতে হয়, তাই কে আর ইঁদুরের নাদি বেছে বেছে ফেলে দেবে? শুনেই আমার পেটের ভেতরটা পাক দিয়ে উঠল। বৈজু যেন 100 বছরের খিদে পেটে নিয়ে আমার থালাটার দিকে তাকিয়েছিল। বলল, ভাই সাব, আমার হিস্সাটা দিয়ে দিন। শুনে বেশ মজাই লাগলো। কাল বিকেলে তার সঙ্গে আমার প্রথম দেখা, কিন্তু এর মধ্যে আমার খাবারের আধা আধি ভাগের ওপর তার আইনসঙ্গত অধিকার যেন জন্মে গেছে। ইচ্ছা হচ্ছিল পুরো কাঞ্জিটাই ওর থালায় ঢেলে দিই, কিন্তু কাল দুপুরে জাহাজে শেষবারের মতো খেয়েছিলাম। তারপর পেটে এক ফোঁটাও জল পড়েনি। খিদেই নাড়ি চুই চুই করছিল। কিছু তো একটা খেতে হবে। কাঞ্জি ছাড়া এখানে আর কিছু পাওয়ার উপায় নেই। আমার থালা থেকে অর্ধেকেরও বেশি ওর থালায় ঢেলে দিলাম। তারপর খুঁটে খুঁটে একটু আদ্রু মুখে দিতে লাগলাম। এখন থেকে এই বস্তুটি রোজ সকালে গলাধ্যকরণ করতে হবে। ভাবতেই পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠতে লাগলো। খানিকটা দূর থেকে রাজনাথের গলা শোনা গেল, কেমন খাচ্ছিস রে শেখর? তাকে পাল্টা জিজ্ঞেস করলাম, তুই কেমন খাচ্ছিস? সে বলল, এমন ব্রেকফাস্ট চৌরঙ্গীর গ্র্যান্ড হোটেলেও তৈরি করতে পারবে না। যে রেঁধেছে যদি কোনোদিন মুক্তি পাই, মেনল্যান্ডে ফেরার সময় তার পায়ের ধুলো নিয়ে যাব। কিন্তু কলকাতায় আর তার ফেরা হয়নি। কিন্তু সেসব পরের কথা। আমি রাজনাথকে কি বলতে যাচ্ছিলাম বলা হলো না। তার আগেই কাল রাতে সেই করুণ কাতর চিৎকার কানে এলো, হো ভগবান রামজি, মুঝে বাঁচা দো। চমকে সামনের দিকে তাকালাম। মাথায় ঝাঁকড়া চুল, মাঝারি হাইট, পরনে জেলের উর্দি, হাতে হ্যান্ডকাফ লাগানো। বয়স 30-এর মতো একটা লোককে একজন ব্রিটিশ পুলিশ অফিসার এবং 6 জন আর্মড পুলিশ আমাদের ব্লকের তেতলা থেকে নামিয়ে আনছে। এই কয়েদিটাই কাল অনেক রাত পর্যন্ত অবিরল কেঁদে কেঁদে ভোরের দিকে খুব সম্ভব থেমে গিয়েছিল। আবার এখন তার কান্না শুরু হয়েছে। লক্ষ্য করলাম অন্য কয়েদিরাও তাকে দেখেছে, কিন্তু সম্পূর্ণ নিষ্পৃহ, উদাসীন। তারা খেয়েই চলেছে। বৈজুও গোগ্রাসে খাচ্ছিল। খেতে খেতে বলল, কুছ টাইম বাদ ওর ফাঁসি হবে। সেটা বুঝতেই পেরেছি। জিজ্ঞেস করলাম, ওর কি নাম? বৈজু বলল, হরগোবিন। বললাম, কেন ওকে ফাঁসি দেওয়া হবে? কাল জাফর আলী টিন্ডালকে এই প্রশ্নই করেছিলাম। সে জবাবটা এড়িয়ে গেছে। বৈজু বলল, ওকে পুলিশ অফিসার পাথর তোড়ার কাজ দিয়েছিল, ও রাজি হয়নি। তখন ওর খানা বন্ধ করে হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে কুঠুরিতে ঢোকানো হয়েছিল। হরগোবিন্দ রোজ ভুকা থেকে বেহোশ হয়ে পড়ে। তখন পুলিশ অফিসাররা এসে জল টল দিয়ে হোশ ফেরায়। বলে আগে পাথর তোড়তে হবে, তবে খানা মিলবে। হরগোবিনের মাথা ঠিক ছিল না। সে হাতের হ্যান্ডকাফ এক পুলিশ অফিসারের কানের ওপর শরীরের পুরা তাকাত দিয়ে ঘা মারে। সেই চোটে অফিসার বিলকুল খতম। ইতনা বড় কসুর জেলার সাহেব মাফ করেনি। হরগোবিনের ফাঁসির হুকুম হয়ে যায়। আমার খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল।
মনটা বিষাদে ভরে যায়। জিজ্ঞেস করলাম, দেশে ওর কে আছে? বৈজু একটা হাত ঘুরিয়ে বলল, কন জানে। হরগোবিন্দকে পাহারা দিয়ে পুলিশ বাহিনী সামনের ব্লকের পাশ দিয়ে ডান দিকে অদৃশ্য হয়ে যায়। হয়তো ওধারে কোথাও ফাঁসি ঘর। হরগোবিন্দকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার চিৎকার সমানে ভেসে আসছে, হো রামজি মুঝে বাঁচা দো। কিন্তু সে হয়তো জানে না, বঙ্গোপসাগরের এই কয়েদখানায় রামচন্দ্রজিরও কিছু করার নেই। এখানে তার প্রবেশ নিষেধ। একটু পরে হরগোবিন্দের কান্না থেমে গেল। ফাঁসিতে তার মৃত্যুর খবর হয়তো তার মা, বাপ, বউ, বাচ্চা কোনোদিনই জানতে পারবে না। বেলা চড়ছিল। পেটি অফিসার এবং টিন্ডালরা কর্কশ স্বরে হাঁকতে লাগলো, যা কুত্তে লোক, নাস্তা হো চুকা, আবি আপনা আপনার ডিপটি মে চলা যা। কয়েদিদের কিসের ডিউটি বুঝতে পারলাম না। ইন্ডিয়ার মেনল্যান্ডে থাকার সময় শুনেছি, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা নিয়ে যারা এখানে আসে তাদেরই জেলখানার সেলে বন্দি থেকে বাকি জীবন কাটিয়ে দিতে হয়। কিন্তু এছাড়া এই নির্বাসিতদের যে আর কিছু করার আছে বা থাকতে পারে, আদৌ তেমন ধারণা ছিল না। লক্ষ্য করলাম অন্য কয়েদিরা লাইন দিয়ে সামনের চত্বরের মাঝখানে যে লম্বা শেডটা রয়েছে একে একে তার ভিতর ঢুকতে লাগলো। আর একটা দলকে নিয়ে এক দঙ্গল আর্মড গার্ড আর কয়েকজন পুলিশ অফিসার জেল গেটের দিকে চলল। আমরা 3 বিপ্লবী, রাজনাথ, মুকুন্দ এবং আমি পরস্পরের কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে রইলাম। আমরাও কয়েদি, আমাদের কোনো ডিউটি দিতে হবে কিনা এবং সেই ডিউটিটা কি ধরনের কেউ বলে দেয়নি। না, আমাদের ডিউটি দিতে হলো না। একজন পুলিশ অফিসার আর কয়েকজন পুলিশ তাদের হাতের রাইফেল আমাদের পাহারা দিয়ে দিয়ে 3 নম্বর ব্লকে যার যার কুঠুরিতে ঢুকিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে চলে গেল। সৌভাগ্যই বলতে হবে, আমাদের পায়ে এখন আর বেরি পড়ানো হলো না। কিন্তু ঘন্টা 2-3 পর কি ঘটবে তখন কি আর আমরা জানতাম? আমার সেল থেকে আমাদের ব্লকের 3টে ফ্লোরের অন্য কোনো সেলই দেখা যায় না। রাজনাথ আর মুকুন্দ কি করছে জানি না। আমি জানলার গড়ার ধরে বাইরে তাকিয়ে রইলাম। একদল কয়েদিকে কিছুক্ষণ আগে পুলিশের পাহারায় জেলখানার বিশাল গেটের দিকে যেতে দেখেছিলাম। এবার চোখ পড়ল তারা গেট পেরিয়ে বাইরের রাস্তায় চলে গেল। একটু পর তারা দূরে অদৃশ্য হয়ে গেল। হঠাৎ আবার নিচের চত্বরে হইচই শুরু হলো। চমকে সেদিকে তাকালাম। আমাদের ব্লকের 60-70টি কয়েদি ফিরে আসছে। তাদের প্রত্যেকের কাঁধে ঢাউস ঢাউস ভারী চটের বস্তা, হাতে কাঠের বেটে বেটে মুগুর। সামনের ব্লকের অনেক কয়েদিও বস্তা এবং মুগুর নিয়ে ওধারে যাচ্ছে। যথারীতি আর্মড গার্ড, টিন্ডাল আর পেটি অফিসাররা তো রয়েছেই। আমাদের ব্লকের কয়েদিরা কেউ গেল তেতলায়, কেউ দোতলায়, কেউ বা একতলায়। দোতলায় যারা উঠেছে তাদের মধ্যে বৈজুকে দেখতে পেলাম, কেননা সে আমার এবং তার সেলের মাঝামাঝি জায়গায় অলিন্দের রেলিং ঘেঁষে তার বস্তা এবং মুগুর নামালো। পেটি অফিসার আসলাম খানকে তার পাশে দেখা গেল। আমাকে চোখের ইঙ্গিতে দেখিয়ে চাপা গলায় কিছু বললেন। তার শেষ 2-1টা শব্দ কানে এলো, খোদা মত করো বলে এদিক সেদিক তাকিয়ে বড় করে হাঁ করল। তারপর গলার ভেতর হাত ঢুকিয়ে চোরা গর্ত থেকে একটা চামড়ার থলি বের করে সেটার থেকে একটা সিকি নিয়ে আসলাম খানের হাতে দিয়ে ফের থলিটা গলায় ঢোকালো। দেখেও যেন বিশ্বাস করতে পারছিলাম না। চকিতে মনে পড়ে গেল কাল রাতে টিন্ডাল জাফর আলীকে জিজ্ঞেস করেছিল আমার গলায় পয়সার থলি আছে কিনা। সিকিটা নিয়ে আসলাম খান খুশি হলো। চোখ কুচকে একটু হেসে বলল, তোর ভাই সাহেবের জন্য ফিকির মত কর, আবি ডিপটি চালু কর দে। বুঝতে পারলাম আমার জন্য পেটি অফিসারকে এই সিকিটি ঘুষ দেওয়া হয়েছে। কিন্তু কেন? একটা কারণ, আমার খাবার থেকে তাকে ভাগ দিই। বাকিটা স্পষ্ট ধরা যাচ্ছে না। কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলাম। আসলাম খান এবং অন্য পেটি অফিসার আর টিন্ডালরা অলিন্দের নানা দিক থেকে হাঁকতে লাগলো, সালে লোক ডিপটি মে বাইট যা, 8 বাজ গিয়া। আগে লক্ষ্য করিনি, এবার দেখলাম অলিন্দের যে পাশে রেলিং তার গা ঘেঁষে সারি সারি চৌকো পাথর 1 ফুটের মতো লম্বা, 1 ফুটের মতো চওড়া এবং 9-10 ইঞ্চি পুরু সারি সারি পাতা রয়েছে। বৈজু একটা পাথর টেনে সেটার উপর থেবড়ে বসে পড়ল। তারপর বস্তার মুখ খুলে উপর করে দিতেই অজস্র নারকেল ছোবড়া বেরিয়ে পড়ল। সেগুলোকে একধারে স্তূপাকার করে রেখে এক একটা ছোবড়া পাথরের পাটার উপর রেখে মুগুর দিয়ে পিটতে শুরু করলো। ধূপ ধাপ আওয়াজ উঠতে লাগলো।
অন্য কয়েদিদের দেখতে পাচ্ছি না, তবে সারা অলিন্দ জুড়ে একই রকম আওয়াজ হচ্ছে, একটানা, অবিরল। দেখতে লাগলাম। বৈজু নারকল ছোবড়া পিটিয়ে ঝুড়ো থেকে সরু সরু সুতো বা আঁশ বা কয়ার বের করে একধারে রাখছে। জিজ্ঞেস করলাম, এই তোমাদের ডিউটি? বৈজু ঘাড় ফিরিয়ে বলল, হ্যাঁ ভাই সাব, সুবহ সে শাম তক 2 सेर সুতো বের করতে হবে। दोपहर का खाना के लिए 1 घंटा काम बंद। 2 सेर সুতো যদি না দিতে পারি রাতের খানা মিলবে না, তার উপর পেটি অফিসারদের ডান্ডা। জিজ্ঞেস করলাম, সব কয়েদিকেই কি ছোবড়া থেকে সুতো বের করতে হয়? বৈজু বলল, নেহি। চত্বরের লম্বা শেডটা দেখিয়ে বলল, ওটার ভিতর ঘানি আছে। অনেকের ডিপটি পরে নারিয়েল থেকে হাত দিয়ে ঘানি ঘুরিয়ে হর রোজ 15 सेर তেল বের করতে হয়। 1 ছটা কমতি নেহি, তাহলেই ডান্ডা। জানতে চাইলাম, কয়েদিদের জন্য এই 2 রকমেরই ডিউটি? বৈজু মুগুর চালাতে চালাতে জানালো, 400-500 কয়েদিকে রোজ নাস্তা খাওয়ার পর সেলুলার জেলের বাইরে নিয়ে যাওয়া হয়। তারা পাথর ভেঙে রাস্তা বানায়, বাড়িঘর তৈরিতে মজুরের কাজ করে, কেউ কেউ ফবিজে গিয়ে কাঠ কাটে, কারো কারোকে নিয়ে যাওয়া হয় শিপিং ডিপার্টমেন্টের ডকের কাজে। সারাদিন কাজের পর তাদের সেলুলার জেলে এনে আবার যার যার কুঠুরিতে ঢুকিয়ে দেওয়া হয়। এই বন্দিশালা, পোর্ট ব্লেয়ার শহর সবই আংরেজরা কয়েদিদের দিয়ে বানিয়েছে। বৈজু বলতে লাগলো, ভাই সাহেব নয়া এসেছেন, 2-4 রোজ যাক, আপনাকে পুলিশ পেটি অফিসাররা এইসব ডিপটিতে লাগিয়ে দেবে। হাড্ডি তোর মেহনত না করলে কালা পানিতে খানা মেলে না। চমকে উঠলাম। রাজবন্দীদের যে সেলুলার জেলে পায়ের ওপর পা তুলে আরামের দিন কাটাতে দেওয়া হয় না, সেটা বোঝার মতো বুদ্ধি আমার ঘটে আছে, কিন্তু নারকল ছোবড়া থেকে কয়ার বের করা, ঘানি টানা, রাস্তা ভাঙা এই জাতীয় ডিউটিতে আমাদের জুড়ে দেওয়া হবে কে ভাবতে পেরেছিল? এক সময় কথাবার্তা থামিয়ে নিজের কাজে আরো ব্যস্ত হয়ে পড়ে বৈজু। সন্ধ্যের আগে তাকে নারকেল ছোবড়া থেকে 2 सेर সরু তার বার করতে হবে। তার কি খোশ গল্প করার সময় আছে? আমার কোনো ডিউটি নেই, অন্তত আজকের মতো। সময় আর কাটতে চায় না। সলিটারি সেলে বন্ধ দরজার গড়াত ধরে দূরে সমুদ্র, আকাশ, মাউন্ট হ্যারিয়েটের চূড়ো, সামনের ব্লকের সারি সারি কুঠুরি, এইসব একঘেয়ে ক্লান্তিকর দৃশ্য আর কতক্ষণ দেখা যায়? আমার চোখে ব্যথা হচ্ছিল, মাথা টিপটিপ করছে। একবার ভাবলাম শুয়ে পড়ি, মেঝেতে তো অনন্ত শয্যা পাতাই রয়েছে, কিন্তু শোয়া আর হলো না। হঠাৎ অলিন্দ জুড়ে মুগুর পেটানোর অবিরাম ভোঁতা আওয়াজ ছাপিয়ে কয়েক জোড়া বুটের ভারী কর্কশ শব্দ কানে এলো। আমি চকিত হয়ে উঠলাম। একটু পরেই পেটি অফিসার আসলাম খান, একজন ব্রিটিশ পুলিশ অফিসার আর কয়েকটি বন্দুকধারী গার্ড আমার সেলের সামনে এসে দাঁড়ালো। আসলাম খান নিঃশব্দে সেলের দরজা খুলে আমার হাতে হ্যান্ডকাফ পরিয়ে বাইরে বের করে আনলো। পুলিশ অফিসারটি 6.5 ফিটের মতো হাইট, বিশাল মাংসল শরীর, প্রকাণ্ড মাথা, চোখের তারা নীল, মুখ দেখেই টের পাওয়া যায় লোকটা ভয়ানক নিষ্ঠুর। পোর্ট ব্লেয়ারের নামার পর যে কজন পুলিশ অফিসার দেখেছি তাদের সবার চেহারা প্রায় একই রকম, হিংস্র, নির্মম, নৃশংস। খুব সম্ভব বেছে বেছে এই ধরনের অফিসারকে আন্দামানে পাঠানো হয়েছে। আমার সামনে যে পুলিশ অফিসারটি দাঁড়িয়ে আছে সে পেটি অফিসার আসলাম খানকে বলল, ইস বাস্টার্ড কো হাত মে হ্যান্ডকাপ লাগাও। এর আগে অন্য এক অফিসার এইভাবে নোংরা গালাগাল দিয়েছিল। অসহ্য ক্রোধে শরীরের পেশিগুলো শক্ত হয়ে উঠল, কপালের দুপাশে রগগুলো সমানে দপদপ করছে। টের পাচ্ছি চোখ দুটো লাল হয়ে উঠেছে। দাঁতে দাঁত চেপে অফিসারের দিকে তাকালাম। ইচ্ছা হলো লোকটার উপর ঝাঁপিয়ে পড়ি। অফিসার আমার মনোভাবটা হয়তো টের পেয়েছে, তার মুখ থেকে তোড়ে আরো কিছু বাছা বাছা কুৎসিত খিস্তি বেরিয়ে এলো। হিতাহিত জ্ঞান শূন্যের মতো কিছু একটা করতে যাচ্ছিলাম। আসলাম খান আমাকে হাত করা পড়াতে পড়াতে খুব নিচু গলায় শুভাকাঙ্ক্ষীর মতো হুঁশিয়ারি করে দিল, টেররিস্ট, সির গরম করো না, এ বহুত খতরনাক অফিসার, জান মে মার ডালেগা। বৈজু যে আমার জন্য তাকে একটা শিখিয়ে দিয়েছে, সেই কারণে হয়তো এই সতর্কবাণী। আসলাম খান এই ব্রিটিশ অফিসারটিকে খতরনাক অর্থাৎ বিপজ্জনক বলেছে। এখনো পর্যন্ত যাদের দর্শন পেয়েছি তাদের কে যে কম খতরনাক এখনো বুঝতে পারিনি।
হাত পা বাঁধা অবস্থায় আমার পক্ষে কি বা করা সম্ভব। প্রতিশোধের স্পৃহাটাকে মনের গোপন কোনো কুঠুরিতে পুড়ে রাখলাম। যদি কোনোদিন সুযোগ পাই। অফিসার আমার চোখের দিকে তাকিয়ে হুঙ্কার ছাড়ল, ইয়াদ রাখো, আমার নাম মাইকেল স্কট, ফির বেয়াদপি করেগা তো। কথাটা শেষ করে বলতে লাগলো, ইয়ে সেলুলার জেল, ইহা কা কানুন আলাগ। তোর মতো কুত্তা 2-4 টেরারিস্টকে যখন ইচ্ছা খতম করে দিতে পারি। লক্ষ্য করেছি এখানকার সব ব্রিটিশ অফিসার হিন্দি উর্দু মেশানো চোস্ত হিন্দুস্তানি বলতে পারে। মাইকেল স্কট আসলাম খানকে বলল, হারামি কা বাচ্চে কো লে চলো। আমাকে মাঝখানে রেখে আসলাম খানরা অলিন্দ ধরে সিঁড়ির দিকে এগিয়ে চলল। চোখে পড়ল আরো 2জন পুলিশ অফিসার এবং সশস্ত্র পুলিশরা রাজনাথ এবং মুকুন্দকে নিয়ে একই কায়দায় অর্থাৎ হাতকড়া লাগিয়ে একই দিকে নিয়ে যাচ্ছে। নিচে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর ব্লক পার হয়ে 6 নম্বর ব্লকের সামনে নির্জন একটা এলাকায় আমাদের নিয়ে আসা হলো। এখানে ডজনখানেক ত্রিভুজের মতো স্ট্যান্ড দাঁড় করানো রয়েছে। সেই প্রথম আমার টিকটিকি দর্শন। প্রতিটি স্ট্যান্ডের 2 8 ফুটের মতো লম্বা কাঠের পায়া সামনের দিকে রয়েছে, পেছনে একটা পায়া, সব মিলিয়ে জিওমেট্রিক ত্রিভুজ। সামনের 2 পায়ার প্রায় সবটা জুড়ে কাঠের পুরু পাটাতন আটকানো। চোখে পড়ল ডান পাশে সলিড ইটের দেওয়ালে লম্বা কাঠের ব্র্যাকেটে সারি সারি হুক লাগানো। সেই হুকগুলো থেকে চাবুক ঝুলছে। এখানে টেনে আনার মতলবটা এতক্ষণে মোটামুটি টের পাওয়া গেছে। যে 3 পুলিশ অফিসার এখানে রয়েছে, মাইকেল স্কট তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র। আরো 2জন পেটি অফিসারকেও দেখা গেল। শরীরের বিশাল কাঠামো এবং দাড়ির জঙ্গল থেকে আন্দাজ করা যায় তারা পাঠান। মাইকেল স্কট কোমরে 2 হাত রেখে গমগমে গলায় হুকুম দিল, पेटी ऑफिसर, ये साले 3 टेररिस्ट को हैंडकप खुलो, उर्दी हटा के नंगा करो और टिकटिकी पर चढ़ाओ। চোখের পলকে 3 পেটি অফিসার আমাদের 3 জনের হাত করা খুলে উলঙ্গ করে টিকটিকির সামনে নিয়ে এলো। বুকটা কাঠের পাটাতনে ঠেকিয়ে 2 ফাঁক করে 2 পায়াতে মোটা দড়ি বেঁধে হাত দুটো পাটাতনের পাশ দিয়ে পেছন দিকে নিয়ে বেঁধে ফেলল। তারপরে 3 জনে 3টে চাবুক এনে আমাদের 3 জনের পেছনে পজিশন নিয়ে দাঁড়ালো। হুকুম সুচারুরূপে পালন করা হয়েছে কিনা নিরীক্ষণ করার পর মাইকেল স্কট বলল, সালে এই 3 টেররিস্ট কাল জেলার সাহেবের কাছে আজাদির কথা বলেছিল। আজাদির টেস্ট কেমন লাগে ওদের সমঝিয়ে দে। 15 চাবুক। কেন আমাদের টিকটিকিতে চড়ানো হয়েছে এবারে তার কারণটা স্পষ্ট হয়ে গেল। চোখ বুজে পেশিগুলো পাথরের মতো শক্ত করে রইলাম। একটু পর খোলা পিঠে চাবুকের ঘা পড়ল। আসলাম আমাকে সজুত করে নিয়েছে। আঘাতটা তেমন জোরালো মনে হলো না, তবু বুঝতে পারলাম চামড়া কেটে গেছে। মুখটা টিকটিকির উপর চেপে রয়েছে এমন ভাবে যে রাজনাথ আর মুকুন্দকে দেখতে পাচ্ছি না। সাঁই সাঁই আওয়াজে টের পাওয়া যাচ্ছে ওদের পিঠেও চাবুকের পর চাবুক পড়ছে। এর আগে কনফেশন আদায়ের জন্য আলিপুরে, দমদমে বা মেদিনীপুরের জেলে আমাদের উপর কম নির্যাতন চালানো হয়নি, কিন্তু আমাদের মুখ দিয়ে টু শব্দটি বেরোয়নি। সেটা যেন ইংরেজের কাছে এক ধরনের পরাজয়। সেলুলার জেলেও মুখ বুজে রইলাম। 15 ঘা চাবুকের হুকুম ছিল, কিন্তু 10 পর্যন্ত গুনতে পেরেছি। তারপর চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। যখন জ্ঞান ফিরল দেখি একটা বেডে শুয়ে আছি। পাশাপাশি আরো 2টো বেডে রাজনাথ আর মুকুন্দ। তাদের তখনও জ্ঞান ফেরেনি। আমাদের 3 জনেরই বুকে পিঠে মোটা করে ব্যান্ডেজ বাঁধা। পরে জানলাম ব্রিটিশ আমলে জেলখানার ভেতর একটা ছোট হাসপাতাল ছিল। চাবুক মারার পর রক্তাক্ত বেহুশ হয়ে পড়লে আমাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়। দিন 4 বাদে আমাকে আবার সেলে ফিরিয়ে আনা হয়। আমার পিঠের ঘা তখন শুকিয়ে এসেছে। ভাগ্যিস বৈজু একটা 54 ঘুষ দিয়েছিল আসলাম খানকে, তাই চাবুকটা তেমন জোরে হাঁকায়নি। কিন্তু রাজনাথ আর মুকুন্দ ফিরেছিল 10-12 দিন পর। ওদের ঘা শুকোতে আরো অনেকটা সময় লেগেছিল। এই কদিন ওদের 3 বেলার বরাদ্দ খাবার সেলেই দিয়ে যেত পেটি অফিসার কি টিন্ডালরা। ঘা পুরোপুরি শুকিয়ে এলে অন্য কয়েদিদের মতো আমাদেরও ডিউটিতে জুড়ে দেওয়া হলো। প্রথম দিকে বৈজুদের মতো নারকেল ছোবড়া পিটিয়ে সরু সরু তার বের করার কাজ, দিনে 2 সের। সকালে কাঞ্জি খেয়ে ছোবড়ার বস্তা নিয়ে আমরা 3 বিপ্লবী কাঁধে ছোবড়ার বস্তা, হাতে মুগুর নিয়ে যে যার কুঠুরির সামনে বসে গেলাম।
অন্য কয়েদিরা তো চারপাশে রয়েইছে। উক্ত ছোবড়ায় ঘা দিতেই প্রথম দিকে মুগুর ঠিকরে ঠিকরে উঠেছে। ছোবড়া যেমনকে তেমন। বিকেল বেলায় দুশের তার কি করে বের করব জানি না। তখন আবার কি ধরনের জুলুম চালানো হবে কে জানে। আধ ঘন্টা মুগুর চালাবার পর যে তার বার করতে পারলাম তার ওজন আধ পোয়াও হবে না। গলগল করে ঘাম বেরিয়ে জেলের উর্দি ভিজে যাচ্ছে। যন্ত্রণায় হাত যেন কাঁধ থেকে খসে পড়বে। কপালের দুপাশের শিরাগুলো দপদপ করছে। এদিকে পেটি অফিসার, টিন্ডাল আর ওয়ার্ডাররা মাঝে মাঝে এসে কয়েদিদের ডিপটি তদারক করে যাচ্ছে। বৈজু আমার কাছাকাছি এসে ছোবড়া পিটুচ্ছিল। 4 বছর সেই জেলে আছে। ছোবড়া থেকে তার বের করাটা তার কাছে জলভাত। হঠাৎ তার নজর এসে পড়ল আমার দিকে। আমার সমস্যাটা কোথায় হচ্ছে আঁচ করে নিয়ে চাপা গলায় বলল, ফিকের মত করো ভাই সাহেব, তোমার খানার আধা হিস্সা নিচ্ছি, তোমার দিকটা তো দেখতে হবে। সে হাত বাড়িয়ে আমার পাশে যে ছোবড়া স্তূপাকার হয়ে আছে তা থেকে অনেকগুলো টেনে নিয়ে বলতে লাগলো, রোজ তোমার জন্য 1 সের তার বার করে দেবো, বাকিটা তুমি করবে। বৈজু অকৃতজ্ঞ নয়, কিন্তু ভেবে অবাক হচ্ছিলাম লোকটার গায়ে কি দানবিক শক্তি না রয়েছে। নিজের 2 সের তার বার করার সঙ্গে সঙ্গে আমার জন্য 1 সের বের করে দেবে। সেদিন থেকে এটাই চালু হয়ে গেল। আমার ডিউটি অর্ধেক হালকা হয়ে গেছে, কিন্তু সূর্যাস্তের আগে 1 সের তার তো বের করতে হবে। সেটাও আমার বেঁচে থাকাটা বরবাদ করে ছাড়বে। আমি ফের মুগুর চালাতে শুরু করলাম। হঠাৎ তীক্ষ্ণ ক্রুদ্ধ চিৎকারে সামনের দিকে তাকাই। অলিন্দের মাঝামাঝি জায়গায় নিজের কুঠুরির সামনে ছোবড়ার বস্তা এনে রাজনাথকে বসতে দেখেছিলাম। তারপর নিজের ছোবড়া নিয়ে প্রায় অন্ধকার দেখছিলাম। অন্য কোনো দিকে লক্ষ্য ছিল না। আমাদের এই দোতলায় মোট 3টে পেটি অফিসার, 2 জন পাঠান, 1 জন জাট। আসলাম খান, মোবারক খান আর ধর্মা সিং। ধর্মা রাজনাথের সামনে দাঁড়িয়ে সেকেন্ডে মুখ থেকে 12-14টা করে কুৎসিত খিস্তি দিয়ে যাচ্ছে। শালে কুত্তেকে বাচ্চে, কালা পানিতে তোকে আরাম করার জন্য নিয়ে আসা হয়েছে। বল্লা উঠা কেলে, শামকো দোষে তার না পেলে তোর হাড্ডি ঢিলা করে ছাড়ব। লক্ষ্য করলাম কোলে হাত রেখে নির্বিকার থেবড়ে বসে আছে রাজনাথ। এমনিতে তার মেজাজ খুব চড়া। আত্মসম্মানে এতটুকু ঘা লাগলে সে ফুঁসে ওঠে, কিন্তু এখন সে যেন সারা গায়ে পুরু এঁটে রয়েছে। বাপ মা 14 পুরুষ তুলে ধর্মা সিং যে গালাগালে স্রোত বইয়ে দিচ্ছে তা যেন শুনতেই পাচ্ছে না। খিস্তিগুলো তার গায়ে লেগে যেন ঠিকরে ঠিকরে বেরিয়ে আসছে। ধর্মা সিং যতই বলে বল্লা উঠা, সে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে না। অনেকক্ষণ ধস্তাধস্তির পর যখন কাজ হলো না, ধর্মা সিং দৌড়ে সিঁড়ির দিকে চলে গেল। কয়েক মিনিট বাদে পুলিশ অফিসার মাইকেল স্কটকে সঙ্গে নিয়ে ফিরে এলো। তাকে নিশ্চয়ই রাজনাথের বিরুদ্ধে নালিশ জানানো হয়েছিল। রাগে তার লালচে মুখ আগুনের মতো গনগন করছে। রাজনাথের দিকে আঙুল বাড়িয়ে সে গজরে উঠল, হারামি, ডিউটি দিচ্ছিস না কেন? পিক আপ দ্য ক্লাব। রাজনাথ আস্তে আস্তে মাথা নাড়ে, নেভার। একজন কালাপানি খাটতে আসা কয়েদির এতটা দুঃসাহস হতে পারে বুঝিবা কল্পনা করতে পারেনি মাইকেল স্কট। তার আগুনের গোলার মতো চোখ দুটো স্থির হয়ে যায়। হিন্দুস্থানিতে জিজ্ঞেস করে, মতলব? রাজনাথ বলল, আমি ছোবড়া পিটব না, আমরা অর্ডিনারি কয়েদি নই, পলিটিক্যাল প্রিজনার। দাঁতে দাঁত চেপে মাইকেল স্কট বলল, একবার টিকটিকিতে আবার চড়ার ইচ্ছে আছে? রাজনাথ বলল, একবার কেন, আমরা আর্ম প্রিজনার, 10 বার চড়াতে পারো, ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারো, কিন্তু নারকেল ছোবড়া থেকে তার বের করাতে পারবে না। আমিও বলতে যাচ্ছিলাম আমরা অর্ডিনারি কয়েদি নই, পেট্রিয়ট, কিন্তু বৈজু ত্রস্তভাবে হাত বাড়িয়ে আমার মুখ চেপে ধরল, কিছুতেই বলতে দিল না। আমার উপর তার বোধহয় বেশ মায়া পড়ে গিয়েছিল। আমি যদি রাজনাথের মতো রুখে দাঁড়াই, মাইকেল স্কটের রোষ এসে পড়বে আমার ওপরেও। সেটা বৈজু চায় না। ওদিকে রাজনাথের স্পর্ধায় ক্ষিপ্ত হয়ে উঠেছে মাইকেল স্কট। সে অলিন্দের মেঝেতে প্রচন্ড শব্দে বুট ঠুকতে ঠুকতে হুমকির পর হুমকি দিয়ে যেতে লাগল। কিন্তু রাজনাথকে টলানো গেল না। এমন একজন ঠ্যাঁটা বেয়াদব কয়েদিকে নিয়ে কি করবে সে বুঝে উঠতে পারছে না। শেষ পর্যন্ত পেটি অফিসার ধর্মা সিংকে বলল, এ সালে কো কুঠুরিতে ঘুষিয়ে তালা লাগাও, আজ ইসকা দুপুর কা খানা বন্ধ। রাজনাথকে সেলে পুড়ে ফেলা হলো।
বুঝতে পারলাম সেলুলার জেলে বেয়ারা কয়েদিদের ঢিট করার জন্য যত রকম মোক্ষম মুষ্টিযোগ আছে তার মধ্যে একটা হলো খানাবন্ধ, অর্থাৎ খেতে না দিয়ে উপোস করিয়ে রাখা। কিন্তু রাজনাথ অন্য ধাতুতে তৈরি। সেদিন দুপুরে কেন, রাতেও তাকে খাবার দেওয়া হলো না। শুধু সেদিনই নয়, পরপর 3 দিন। তাতেও তাকে শায়েস্তা করা সম্ভব হলো না। কিছুতেই সে ছোবড়া পিটিয়ে তার বের করবে না। অগত্যা তাকে পোর্ট ব্লেয়ারের কাছে ছোট ভাইপার আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেও জেলখানা, ফাঁসিঘর আছে। অনেক পরে জেনেছিলাম রাজনাথ ওখানে সলিটারি সেলে থেকে থেকে পাগল হয়ে যায়। যাই হোক, 2-3 মাস ছোবড়া পেটানোর পর মুকুন্দ আর আমাকে চত্বরের একধারে যে ঘানিঘরের শেড রয়েছে সেখানে ডিউটি দেওয়া হয়। হাতে ঘানি ঘুরিয়ে রোজ 15 সের তেল বের করতে হবে। দিনের শেষে সেই তেল মেপে নেবে মাইকেল স্কট। বৈজু খাবারের বখরার জন্য আমার সঙ্গ ছাড়ছিল না। পেটি অফিসার আসলাম খানকে নগদ 8 আনা ঘুষ দিয়ে ছোবড়া পেটানোর ডিউটি ছেড়ে ঘানি টানার ডিউটি নিয়েছিল। স্বীকার না করলে বেইমানি হবে, তাই বলছি, আমার অর্ধেক তেল সেই ঘানি টেনে বের করে দিত। ঘানিঘরে এসে অন্য কয়েকজন বিপ্লবীর সঙ্গে আলাপ হয়েছিল। তারা হলেন ঢাকার ব্রজ চক্রবর্তী, ময়মনসিংহের রাখাল দত্ত, মেদিনীপুরের চিত্তরঞ্জন পাল এবং আরও 4-5 জন। এরা সবাই আমার আর মুকুন্দর চেয়ে বয়সে বড়। তাদের আমরা দাদা বলতাম। ওরা থাকতেন 4 আর 5 নম্বর ব্লকে। ব্রজদা ছিলেন খুবই মজাদার মানুষ, হাসি খুশি। প্রথম দিন আলাপ পরিচয়ের পর জিজ্ঞেস করলেন, আন্দামানের জেলে কতদিন কাঞ্জি নামে উপাদেয় লাপসি ভক্ষণ করছ? অর্থাৎ আমরা এখানে কতকাল আছি সেটাই তার জিজ্ঞাস্য। কেননা পাশাপাশি ব্লকে থাকলেও ঘানিঘরে ঢোকার আগে কারোর সঙ্গে কারোর দেখা হওয়া সম্ভব হয়নি। তবে সেলুলার জেলে পা দিয়ে শুনেছিলাম আরও কয়েকজন কয়েদি এখানে আছেন। খুব সম্ভব খবরটা বৈজুই দিয়েছিল। ব্রজদাকে বললাম, কয়েক মাস খাচ্ছি, আপনারা? ব্রজদা বললেন, 3 বছর। তা এখানে কেমন লাগছে? আমার মুখে একটু হাসি ফুটেছিল। তাতেই উত্তরটা ছিল। ব্রজদা আমাকে চাঙ্গা করবার জন্য বললেন, মোটেও মন খারাপ করবে না, ভাববে এটাই স্বর্গসুখ। রবিবার আমাদের ঘানি ঘোরাতে হতো না। তবে সব কয়েদিকে চত্বরের কল থেকে বালতি বালতি জল টেনে এনে ব্লকের সেল অলিন্দ ধুয়ে মুছে ঝকঝকে তকতকে করে রাখতে হতো। কোনো কোনো রবিবার জেলার কি জেল সুপারিনটেন্ডেন্ট হঠাৎ হঠাৎ ইন্সপেকশনে আসতেন, সেজন্য এই ব্যবস্থা। রবিবার বিকেলের দিকটা ছুটি। অন্যদিন ডিউটির সময়টা ঘানিঘরে কাটত, বাকি সময় সেলে। কিন্তু রবিবার বিকেলে কুঠুরিতে বন্দি থাকতে হতো না। বিপ্লবীদের যার যার ফ্লোরের অলিন্দে ঘোরাঘুরির পারমিশন ছিল, কিন্তু তার বাইরে যাবার হুকুম ছিল না। তবে সাধারণ কয়েদিদের বেলায় কোনো বাধা নেই। তারা চত্বরে নেমে গিয়ে আড্ডা জমাত। জেলখানার একঘেয়ে ক্লান্তিকর জীবনে একবার অদ্ভুত 2টো বই হাতে এসেছিল। আলীর সঙ্গে হনুমানের লড়াই আর সোনাভান বিবির কেচ্ছা। বাজে নিউজ প্রিন্টে ছাপা 1 বিঘত মাপের চটি বুকলেট। কারা দিয়েছিল, কিভাবে জেলে এসেছিল মনে নেই। আলীর সঙ্গে হনুমানের যুদ্ধে কে শ্রেষ্ঠ তা প্রমাণ করার চেষ্টা ছিল। আমি অবাক হয়ে গেছি। এক ছুটির বিকেলে আমাদের দোতলার অলিন্দে রেলিংয়ে হাতের ভর দিয়ে দাঁড়িয়ে আছি। পাশে বৈজু। হঠাৎ চোখে পড়ল এক শাহজওয়ান মুসলমান কয়েদি এবং এক হিন্দু কয়েদি কুস্তির তোড়জোড় করছে। দুজনকে ঘিরে অন্য কয়েদিরা গোলাকার সার্কেল তৈরি করে বসে আছে। তাদের চোখে মুখে তীব্র উত্তেজনা। সেলুলার জেলে আশাইস্তক এমন বিচিত্র ঘটনা আগে আর চোখে পড়েনি। কি কারণে এই মল্লযুদ্ধ? দেখলাম বৈজুতা জানে। সে মুসলমান এবং হিন্দু 2 প্রতিদ্বন্দ্বী কয়েদিকে দেখিয়ে বলল, ওর নাম লিয়াকাত আর ও হলো ধানিরাম। ওদের মধ্যে বাজি হয়েছে। কি বাজি? না যে লড়াই জিতবে তাকে অন্যের ধর্ম নিতে হবে। এমন উদ্ভট আজগবি পণের ব্যাপার আমার 14 পুরুষের কেউ কোনোদিন শোনেনি। নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছিল না। ওদিকে লড়াই শুরু হয়ে গিয়েছিল। একে অন্যের মাথায় মাথা ঠেকিয়ে প্রবল মুষ্টিতে একে অন্যের হাত ধরে হাঁটুতে শরীরের সবটুকু শক্তি জড়ো করে ঠেলছে। কেউ 3 পা পিছোচ্ছে, কেউ 5 পা। এইভাবে ভিড়ের দিকে চলে যাচ্ছে।
তারপর আবার ঠেলাঠেলি করতে করতে সার্কেলের মাঝখানে চলে আসছি। ঘামে দুজনেরই উর্দি ভিজে উঠেছে, কিন্তু কেউ হটতে রাজি নয়। দুজনেরই মরণপণ প্রতিজ্ঞা, কোনোভাবেই হারবে না, প্রাণ গেলেও ওই যুদ্ধে জিততেই হবে। চারপাশের দর্শকরা সমানে উন্মাদের মতো চিৎকার করে দুজনকেই উৎসাহ দিয়ে চলেছে। আমার চোখের পাতা পড়ছিল না। শেষ পর্যন্ত কি হতো জানি না। আচমকা এমন এক লড়াইয়ের খবর পেয়ে চত্বর কাঁপিয়ে দৌড়তে দৌড়তে পুলিশ অফিসার মাইকেল স্কট এসে হাজির। তার পেছন পেছন এক দঙ্গল রাইফেলধারী পুলিশ। ইংরেজি সিনেমার বুল ফাইটের দৃশ্যে যে ষাঁড়দের দেখা যায়, তাদের মতোই অসীম শক্তি লোকটার শরীরে। চিৎকার করে ইংরেজি আর হিন্দিতে খিস্তি দিতে দিতে যারা থেবড়ে বসে লড়াই দেখছিল, তাদের ভেদ করে মঞ্চে ঢুকে পড়ল। হারামি, সন্স অফ বিচ! আওড়াতে আওড়াতে লিয়াকাতার ধনীরামের উপরে ঝাঁপিয়ে পড়ল। দুজনেরই চুলের গোছা ধরে ধাক্কা মারতে মারতে দুধারে সরিয়ে দিয়ে দাঁত খিচিয়ে বলতে লাগলো, গায়ে খুব তাকাত হয়েছে, হ্যাঁ? সেলুলার জেলের স্পেশাল পেনাল কোডে এই ধরনের অপরাধের কি শাস্তি হতে পারে হয়তো লেখা নেই। তাই বলল, ফির এমন দেখলে ডান্ডা বেরিয়ে 7 রোজ খানা বন্ধ। সেলুলার জেলে অনেক রকম নিগ্রহের নিখুঁত বন্দোবস্ত আছে, কিন্তু খানা বন্ধ এর চেয়ে বড় শাস্তি আর নেই। সেটাই আপাতত প্রয়োগ করার ভয় দেখালো মাইকেল স্কট। অন্য কয়েদি যারা অনন্ত কৌতূহল নিয়ে লড়াই দেখছিল, মাইকেল স্কট এসে পড়ায় যে যেদিকে পারে চোখের পলকে উধাও হয়ে গেল। ধনীরাম আর লিয়াকত দাঁড়িয়ে থাকলো না। একজন পালালো 4 নম্বর ব্লকের দিকে, আর একজন ঘানিঘরের পিছন দিকে। দুজনের ধর্মই রক্ষা হলো। পরের রবিবার দেখতে পেলাম ধনীরাম আর লিয়াকত পাশাপাশি বসে খুব গল্প করছে, আর কি এক মজার কথায় একজন আরেকজনের গায়ে হেসে হেসে ঢলে পড়ছে। বিচিত্রই সেলুলার জেল। কত রকম কয়েদি যে দেখেছি তার লেখাজোকা নেই। তখন বার্মা ছিল ইন্ডিয়ার একটা প্রভিন্স। সেই সময়ের অখণ্ড বাংলাদেশে যত বাঙালি ছিল তার 4 ভাগের 1 ভাগ বার্মায়। সেখান থেকে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ কয়েদি আসত কালাপানিতে। এক বর্মী কয়েদিকে দেখেছি ঘানি টানা, রাস্তার পাথর ভাঙা বা ছোবড়া পেটার ভয় সেলের ভেতর উলঙ্গ হয়ে সারা গায়ে কাঞ্জি মেখে বসে থাকত, যেন বদ্ধ পাগল। আরেকজন কোন প্রভিন্সের মনে নেই, গায়ে বিষ্ঠা মেখে থাকত, দুর্গন্ধে টেকা দেয়। এই ধরনের শেয়ানা পাগলরা কিন্তু কাজের কাজটি গুছিয়ে নিতে পারত। জেল অথরিটিকে ধোকা দিয়ে ডিউটি মকুব করিয়ে নেওয়ার ফন্দিটা তারা ভালোই বের করেছিল। আরেক রবিবারের কথা মনে পড়ে। মুকুন্দ আর আমি বিকেলবেলায় অলিন্দে ঘুরছিলাম। আন্দামান নিকোবর ম্যানুয়াল অনুযায়ী এখানে যাবজ্জীবন কারাদণ্ড মানে পুরো 25 বছর কাটাতে হয়। সেই দণ্ডাদেশ দিয়েই আমাদের এখানে পাঠানো হয়েছে। তাই নিয়েই দুজনে কথা বলছিলাম। বৈজু ছুটির দিনের বিকেলটা আমার সঙ্গে কাটায়। আজ সে নেই, নিচের চত্বরে অন্য কয়েদিদের সঙ্গে আড্ডা দিতে গেছে। ওপরের অলিন্দ থেকে তাকে দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ নিচে হইচই শোনা গেল। কয়েদিদের মধ্যে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। মুকুন্দ আর আমি অলিন্দের ধারে রেলিংয়ের কাছে চলে এলাম। চোখে পড়ল একটা কয়েদিকে কোমরে শিকল এবং হাতে হ্যান্ডকাফ পরিয়ে চত্বরের বাঁ দিক থেকে ডাইনে নিয়ে যাওয়া হচ্ছে। তার সামনে মাইকেল স্কট, পেছনে জনা 6 রাইফেলধারী পুলিশ। এদেরই একজন কয়েদিটার কোমরে বাঁধা শেকলের একটা প্রান্ত ধরে আছে। আন্দামানে আসার পর বেশ কিছুদিন কেটে গেছে। এর ভেতর বহু কয়েদিকে চিনে গেছি, তাদের সঙ্গে আলাপ সালাপও হয়েছে, কিন্তু এই কয়েদিটাকে আগে আর কখনো দেখিনি। এই ছুটির দিনে কেন তাকে এভাবে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, কি তার অপরাধ, কিছুই বুঝতে পারছি না। অবশ্যই সৃষ্টি ছাড়া জেলখানায় নিয়মকানুনই আলাদা। সামান্য পান থেকে চুন খসলেই ডান্ডা বেরি, খানা বন্ধ ইত্যাদি। আমরা অবাক তাকিয়ে আছি। ওই কয়েদিটা ইন্ডিয়ার কোন প্রভিন্সের লোক বোঝা যাচ্ছে না। দাড়ি টাড়ি দেখে পাঠান এবং শিখদের চেনা যায়। এক গালে খোঁচা খোঁচা দাড়ি থাকলেও সে শিখ বা পাঠান কোনোটাই নয়, বর্মীও না। তাদের মঙ্গোলিয়ান চেহারা। সে যেই হোক, মনটা খারাপ হয়ে গেল। শেকল হাতকড়া পরিয়ে যখন হানা হয়েছে, তখন মাইকেল স্কট এর কি হাল করে ছাড়বে ভাবতেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল। অন্য কয়েদি যারা আমাদের অচেনা কয়েদিটাকে দেখে শোরগোল বাঁধিয়ে দিয়েছিল,
আচমকা তাদের জটলা থেকে বৈজু দৌড়ে আমাদের ব্লকের দিকে আসছে। কোনো চাঞ্চল্যকর খবর থাকলে বৈজু আমাকে জানাবে। তার মুখে সেলুলার জেল সম্বন্ধে অনেক কিছুই জানতে পেরেছি। নিশ্চয়ই সে আমাদের কাছে আসছে। আমরা উদ্গ্রীব হয়ে রইলাম। একটু পরেই হাঁপাতে হাঁপাতে উঠে এলো বৈজু। প্রবল উত্তেজনার সুরে বলল, ভাই সাব, লক্ষ্মণ ধরা পড়েছে। আমি বেশ ধন্দে পড়ে গেলাম। ইন্ডিয়ার মেনল্যান্ডে কেউ মারাত্মক ক্রাইম করে ধরা পড়লে এবং কঠোরতম সাজা হলে তবেই তাকে আন্দামানের নির্বাসনে পাঠানো হয়। এখানে আবার ধরা পড়বে কি? ব্যাপারটা বোধগম্য হল না। বৈজুকে জিজ্ঞেস করতে সে জটটা ছাড়িয়ে দিল। লক্ষ্মণ উত্তরপ্রদেশের লোক। এলাহাবাদের কাছে তার বাড়ি। 6 বছর আগে দুটো খুন করে যাবজ্জীবন কালাপানির সাজা খাটতে সে আন্দামানে এসেছিল। প্রথম দিকে বেশ শান্তশিষ্ট ছিল, সুবোধ বালকের মতো জেলখানার যাবতীয় নিয়ম শৃঙ্খলা মেনে চলত। গোড়ায় গোড়ায় তাকে অন্য কয়েদিদের মতো ছোবড়া পিটে তার বের করতে বা ঘানি ঘুরিয়ে নারকেল তেল বের করতে হতো। মুখ বুজে সে তাই করে যেত। বছর 4 পর লক্ষ্মণকে ফরেস্ট ডিপার্টমেন্টে ডিপ্টি দেওয়া হয়। সকালে তাকে জঙ্গলে নিয়ে যাওয়া হতো, সন্ধ্যের আগে আগে জেলখানায় ফিরিয়ে আনা হতো। পরে জঙ্গলেই বন বিভাগের সরকারি কর্মীদের সঙ্গে থাকত। অবশ্য তার মতো আরো কয়েকজন কয়েদিও আগে থেকে সেখানে ছিল, যারা জেলারের আস্থাভাজন। তিনি মনে করেন এরা কোনো গোলমাল পাকাবে না, তাদের জেলের বাইরে নানান ধরনের ডিউটি দিয়ে ব্যারাক বা তাঁবু খাটিয়ে থাকার ব্যবস্থা করা হতো। আসল ব্যাপারটা হলো, বর্মা থেকে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স পর্যন্ত বিশাল দেশ থেকে 3-4 মাস পর পর জাহাজ বোঝাই কয়েদিরা আন্দামানে আসত। সেলুলার জেলে এত কয়েদিদের থাকার মতো কুঠুরি কোথায়? তাদের জন্য তাহলে নতুন নতুন জেলখানা বানাতে হয়। যাই হোক, জঙ্গলে লক্ষ্মণ এবং অনেক কয়েদিকে বিরাট বিরাট গাছ কাটার ডিপ্টি দেওয়া হয়েছিল। খুব মনোযোগ দিয়ে কাজটা করত সে। মাস 6 ঠিকঠাক চলছিল। তারপর আচমকা একদিন সে উধাও হয়ে যায়। জেলার সাহেব লক্ষ্মণকে ভাগোয়া কয়েদি হিসেবে ঘোষণা করেন। চারিদিকে তোলপাড়। পুরো দক্ষিণ আন্দামানের কোণে কোণে লক্ষ্মণের খোঁজ চলতে থাকে, কিন্তু সে বিলকুল বেপাত্তা। মাসের পর মাস কাটতে থাকে। সবাই আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু জেলার সাহেব ভীষণ জেদি। একজন কয়েদি তার হেফাজত থেকে পালিয়েছে, এটা একটা বেইজ্জতির ব্যাপার। পুলিশের ওপর চাপ বাড়তে লাগলো। যেমন করে পারো, যেখান থেকে পারো, লক্ষ্মণকে ধরে আনো। এক নিঃশ্বাসে সব জানিয়ে জোরে জোরে বার কয়েক শ্বাস টানল বৈজু। তারপর ফের শুরু করল। কাল ভাগোয়া লক্ষ্মণকে মিডিল আন্দামান থেকে পুলিশ পাকড়ে এনেছে। রুদ্ধশ্বাসে মুকুন্দ আর আমি শুনে যাচ্ছিলাম। জিজ্ঞেস করলাম, এতদিন সে কোথায় ছিল, কি খেয়েছে? বৈজু বলল, কোথায় আর থাকবে, জঙ্গলে জঙ্গলে কাটিয়ে দিয়েছে। ভাই সাব, আন্দামানের লাখো লাখো নারিয়েল পেড়, সমুদ্রের লাখো লাখো মাছলি, খানার কি অভাব? নারিয়েল পেড়ে মাছলি মেরে খেয়েছে। জানতে চাইলাম, লক্ষ্মণ পালিয়েছিল কেন, কিছু শুনেছ? বৈজু ঘাড় কাত করে বলল, শোনা হ্যাঁ, ও একটা লম্বা নারিয়েল পেড় খুদে খুদে নাও বানিয়ে ফেলেছিল। সেটায় চড়ে সমুদ্রে পাড়ি দিয়ে হিন্দুস্তান ভেঙে পড়ার মতলব করেছিল। সেই সময় ধরা পড়ে যায়। আবি মাইকেল সাব ওর জিনা বরবাদ করে দেবে। মুকুন্দ আর আমি একেবারে থ। বলে কি বৈজু, একটা নারকেল গাছের ডোঙায় চড়ে বদ্ধ উন্মাদ না হলে কেউ সীমাহীন বঙ্গোপসাগর, যেখানে সর্বক্ষণ 4-5 মাইল এলাকা জুড়ে এক একটা পাহাড় প্রমাণ ঢেউ উঠছে, পাড়ি দেবার কথা ভাবতে পারে? পাড় থেকে সিকি মাইল যেতে না যেতেই তো ডোঙা উল্টে যাবে। বৈজু এবার বলল, ভাই সাব, লক্ষ্মণের মতো আরো কেউ কেউ নাও বানিয়ে ভাগার কোশিশ করেছে। জিজ্ঞেস করলাম, তাদের কি হাল হয়েছে? বৈজু বলল, পাতা নেই, তবে কি আর হবে, নাও ডুবে গিয়ে ওই কয়েদিরা বদমাস মচ্ছির পেটে গেছে। বিস্ময়কর ঘটনা বটে। লক্ষ্মণের মতো কয়েদিদের বিচিত্র রোমহর্ষক কাহিনী শুনে, লিয়াকত এবং ধনীরামের মতো কয়েদিদের আজব কাণ্ড কারখানা দেখে, সেলুলার জেলের পরম উপাদেয় কাঞ্জি খেয়ে, চামড়ার মতো শক্ত চাপাটি চিবিয়ে ছোবড়া পিটে ঘানি ঘুরিয়ে দিন কেটে যাচ্ছিল। কয়েদখানার আলুনি বিস্বাদ একঘেয়ে জীবন একমাত্র ব্রজদাই মাঝে মাঝে রঙ্গ তামাশা করে মোটামুটি গ্রহণীয় করে তুলেছিলেন।
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ঋতুচক্রে সময় পাক খেয়ে যাচ্ছিল। আন্দামানে আসার পর আমাদের 2 বছর পার হলো। একদিন সকালে কাঞ্জি খেয়ে ঘানি ঘুরিয়ে তেল বের করছি, বৈজু আমার কাছাকাছি অন্য একটা ঘানি টানছে, মাঝে মাঝে এসে আমারটাও টেনে দিচ্ছে। হঠাৎ একজন জুনিয়র পুলিশ অফিসার, লোকটা ভারতীয়, ঘানি ঘরে এসে হাজির। 2 বছরের সব অফিসার, সব কনস্টেবলকে চিনে গেছি। এই অফিসারটিকেও চিনি, নাম হরিন্দ্র সিং। 6 ফুট হাইটের, তাগড়া চেহারা। সে আঙুল নাচিয়ে বৈজুকে বলল, মেরে সাথ আ। বৈজুকে 2 বছর দেখছি, কখনো কোনো রকম ঝঞ্ঝাট বাঁধায়নি, জেলে আইন শৃঙ্খলা ভাঙেনি। আচমকা কেন তাকে তলব করা হলো তার তলকুল পাচ্ছি না। রীতিমতো ঘাবড়েই গেলাম। অফিসারটাকে যে জিজ্ঞেস করব তেমন সাহস হচ্ছিল না। লোকটা মহা বদমেজাজি। যে কজন অফিসার কয়েদিদের ওপর চরম নির্যাতন চালাতে পটু, সে তাদের একজন। বিপ্লব মন্ত্রে দীক্ষা নেবার পর লক্ষ্য করেছি ভারতীয় পুলিশ অফিসাররা ব্রিটিশ অফিসারদের চেয়ে এতটুকু কম অত্যাচার চালায় না, বরং কোনো কোনো সময় ইংরেজদেরও ছাড়িয়ে যায়। প্রভুভক্ত এই কুকুরেরা তার বদলে প্রায় 2-4 টুকরো মাংস, কিছু ইনাম, 1-8টা প্রমোশন, রিটায়ারমেন্টের পর কারো কারোর বরাতে খেতাব জুটে যায়। বৈজুরা চলে গেল। আমাদের মন ভীষণ খারাপ, কিন্তু 8 ঘন্টা কাটতে না কাটতেই লাফাতে লাফাতে ফিরে এলো সে। চোখ মুখ থেকে খুশি উপচে পড়ছে। বৈজু 2 হাত ঝাঁকাতে ঝাঁকাতে একটানা বলতে লাগলো, ভগবানকে পাস জো মাঙ্গা वो मिल गया। ঘানি ঘরে যারা ছিল তাদের কাছে গিয়ে জনে জনে একই কথা বলছে সে। তার গলার স্বরে যে কি উত্তেজনা! লোকটা কি পাগল হয়ে গেল? জিজ্ঞেস করলাম, ভগবানের কাছে কি চেয়েছো? বৈজু বলল, শাদিকা টিকিট, মানে বিয়ের টিকিট। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। জিজ্ঞেস করি, সেটা কি জিনিস? বৈজু 1 টুকরো চৌকো পেতলের পাত দেখালো। তাতে খোদাই করা রয়েছে ম্যারেজ সার্টিফিকেট। কিছুই মাথায় ঢুকছে না। আমি অবাক তাকিয়ে আছি। এবার বৈজু বুঝিয়ে বলল, সেলুলার জেলে 6 বছর নিয়ম শৃঙ্খলা মেনে শান্তশিষ্ট হয়ে থাকলে বিয়ের সার্টিফিকেট পাওয়া যায়। জেলের কর্তারা সেই বিয়ের ব্যবস্থা করে দেয়। একবার বিয়েটা হয়ে গেলে কারোকে আর সেলুলার জেলের কুঠুরিতে থাকতে হয় না। সে তখন বিহাই আওরাতকে নিয়ে শাদিপুরে চলে যায়। যারই বিয়ে হোক তাকে সেখানে যেতে হয়। শাদিপুর পোর্ট ব্লেয়ারের একটা মহল্লা। বিবাহিতদের আর জেলের ঘানি ঘোরাতে বা ছোবড়া পিটতে হয় না। জেলের বাইরে তাদের নানান রকমের সরকারি কাজে লাগিয়ে দেওয়া হয়। সেজন্য তলব মেলে, সেই টাকায় নিজের নিজের সংসার চালাতে হয়। আমার বিস্ময় শতগুণ বেড়ে যায়। জানতে চাই, শাদি যে করবে মেয়ে পাবে কোথায়? বৈজু বলল, এখানে জেনানা ফাটক আছে না, আংরেজরা যেটাকে বলে সাউথ পয়েন্ট জেল, কয়েদিরা বলে রেন্ডিবারিক জেল। পোর্ট ব্লেয়ারে আসার পর সাউথ পয়েন্ট জেলের কথা ভাষা ভাষা শুনেছিলাম, কিন্তু সেটা কোথায় এবং কারা সেখানে থাকে কিছুই জানতাম না। বৈজু বলতে লাগলো, তামাম হিন্দুস্তান পর বর্মা মুলুক থেকে সির্ফ মরদ কয়েদিরা আসে না, 2-4টা খুন করেছে এমন জেনানা কয়েদিরাও কালাপানি সাজা খাটতে আসে। মরদদের বেলায় 6 সাল আর औरत বেলায় 2 সাল। 2 সাল যদি তারা ঠিকঠাক থাকে শাদির টিকিট পায়। জিজ্ঞেস করলাম, সাউথ পয়েন্ট জেলটা ঠিক কোন জায়গায়? বৈজু বুঝিয়ে দিল, সিসোস্ট্রেস উপসাগরের এক মাথায়, পাহাড়ের মাথায় সেলুলার জেল, আর উপসাগরের যেখানে ডান দিকে অনেকটা এগিয়ে ঘুরে ডান পাশে গেছে সেই বাঁকের মুখে সাউথ পয়েন্ট জেল। পরের দিনই সেই পুলিশ অফিসার হরেন্দ্র সিং এবং 2 জন আর্ম পুলিশ এসে বৈজুকে নিয়ে গেল। আর সে সেলুলার জেলে ফিরে আসেনি। বহু বছর বাদে স্বাধীনতার পর আবার তার সঙ্গে দেখা হয়েছিল। কিভাবে তার বিয়ে হয়েছে সেদিন জানতে পারলাম, কিন্তু তা অন্য কাহিনী। পুরনো দিনের স্মৃতির ভেতর ডুবে গেলেও সময় সম্পর্কে পুরোপুরি খেয়াল থাকে শেখরনাথের। বিনয় লক্ষ্য করেছে দুপুর হলে ভীষণ ব্যস্ত হয়ে পড়েন তিনি। আজও তেমনটাই দেখা গেল। মুখ তুলে একবার আকাশের দিকে তাকিয়ে বললেন, অনেক বেলা হয়ে গেল, এবার দিন মার্কেট থেকে দুপুরের খাবার কিনে হাসপাতালে ফিরতে হবে। মোহনবাসীর বউ ছেলে মেয়েরা অপেক্ষা করছে।
বিনয় উত্তর দিল না। সে যেন আশ্চর্য এক ঘোরের মধ্যে রয়েছে। শেখরনাথের বলার ভঙ্গিটা এমন চমৎকার যে পরাধীন আমলের সেলুলার জেলের নানা বিচিত্র ঘটনা, আজব সব কয়েদি, পুলিশ অফিসার, আর্মড গার্ডরা ছবির মতো চোখের সামনে ফুটে উঠেছিল। প্রাক্তন বিপ্লবীর বর্ণনার গুণে সব যেন জীবন্ত মনে হচ্ছে। কিন্তু সকলকে ছাপিয়ে বৈজুই বারবার চোখের সামনে এসে পড়ছে। হঠাৎ মনে পড়ল কিছুদিন আগে জেফ্রি পয়েন্টের উদ্বাস্তু কলোনির সৃষ্টিধরের গর্ভবতী বউকে প্রসব করানোর জন্য দায় জোগাড় করতে শেখরনাথের সঙ্গে অনেকটা দূরের একটা রিফিউজি কলোনিতে গিয়েছিল বিনয়। সেই কলোনিটার গা ঘেঁষে রয়েছে ব্রিটিশদের বসানো পেনাল সেটেলমেন্ট। সেখানে রঘুবীর সিং এবং তার বর্মী বউ মা পোয়ের পরিচয় হয়েছিল। তারাও জেল খাটতে আন্দামানে এসেছিল বহুকাল আগে। ম্যারেজ সার্টিফিকেট পেয়ে নিশ্চয়ই তাদের বিয়ে হয়, কিন্তু আন্দামানের জেলে কোন পদ্ধতিতে ওদের বিয়ে হয়েছে শোনা হয়নি। আজও শেখরনাথ বৈজুর বিয়ের ব্যাপারে খুঁটিনাটি কিছুই জানাননি, কেননা তিনি তখন সেলুলার জেলে। সেই সময় তার পক্ষে জানা সম্ভব ছিল না। পরে অবশ্যই জেনেছেন, কিন্তু দুপুর হয়ে যাওয়ায় তা বলা হয়নি। বিনয় ঠিক করে ফেলল শেখরনাথকে আর কিছু জিজ্ঞেস করবে না। মোহনবাসী পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তিনি তো সাদিপুরে বৈজুদের বাড়িতে যাচ্ছেনই, বিনয়কেও তিনি নিয়ে যাবেন বলেছেন। যারা নিজেরা বিয়ে করেছে তাদের মুখ থেকে শোনা আর তৃতীয় পক্ষের কাছে শোনার মধ্যে প্রচুর তফাৎ। অনেক কিছু বাদ পড়ে যায়। বিনয় বৈজুদের কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত জেনে নেবে। আন্দামানে ব্রিটিশ আমলে পুরুষ এবং মেয়ে কয়েদিদের মধ্যে কিভাবে বিয়ে হতো তা নিয়ে একটা চমকে দেবার মতো লেখা তৈরি করা যায়। তাতে নতুন ভারতের পাঠকরা নিশ্চয়ই খুশি হবে। বিস্ময়কর অজানা তথ্যগুলোকে গুছিয়ে গুছিয়ে গল্পের আকার দেওয়া দরকার। লেখাটা বেরোলে নতুন ভারত সম্পর্কে মানুষের আগ্রহ বেড়ে যাবে। শেখরনাথের পাশাপাশি হাঁটতে লাগলো বিনয়। অন্য সব দিনের মতো পরদিন সকালে যথারীতি আবার এলো বিনয়রা। মোহনবাসীকে দেখে ডাক্তার চট্টরাজের সঙ্গে কিছুক্ষণ পেশেন্ট সম্পর্কে কথা বলে দোতলার অলিন্দে জ্যোৎস্নার ছেলে মেয়েদের বসিয়ে বিনয়কে সঙ্গে করে বেরিয়ে পড়লেন শেখরনাথ। সংকট আগেই কেটে গিয়েছিল মোহনবাসীর। তার মুখ চোখে অসুস্থতার যে কালচে পুরু ছোপ পড়েছিল তা প্রায় নেই বললেই হয়। সে জায়গায় সজীবতা ফিরে আসতে শুরু করেছে। ডাক্তার চট্টরাজ বলেছেন আর 4-5 দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। দুজনে 3 নম্বর ব্লকের সামনে চলে এসেছিল। আজ আর বিল্ডিংটার ভেতর ঢুকলেন না শেখরনাথ। বললেন, আজ অন্য কয়েদি নয়, শুধু বিপ্লবীদের কথা তোমাকে বলবো। তুমি নিশ্চয়ই জানো 1857 সিপাই মিউটিনি দমন করার পর ইংরেজরা কত বিদ্রোহী সিপাহীকে আন্দামানে পাঠিয়েছিল তার কোনো হিসেব নেই। তাদের অনেকের পরিচয় আজ পর্যন্ত জানা যায়নি। তবে যেটুকু হদিশ পাওয়া গেছে তাতে মনে হয় যাদের আনা হয়েছিল বেশিরভাগকে নির্মমভাবে গুলি করে খুন করা হয়। তখনও সেলুলার জেল তৈরি হয়নি। বিনয় বলল, হ্যাঁ জানি, হিস্টোরিয়ানদের লেখায় পড়েছি। 3 নম্বর ব্লকের সামনে দাঁড়িয়ে থাকলেন না শেখরনাথ। 3, 4 এবং 5 নম্বর ব্লকের পাশ দিয়ে বিনয়কে নিয়ে ঘুরতে ঘুরতে বলতে লাগলেন, 20th সেঞ্চুরির গোড়া থেকেই সারা ভারতবর্ষ জুড়েই ইংরেজদের এদেশ থেকে উৎখাত করার জন্য সশস্ত্র বিপ্লবীদের নানা গুপ্ত সংগঠন এবং তাদের কর্মকাণ্ড তীব্র হতে থাকে। ইংরেজ ম্যাজিস্ট্রেট, জেলার বা পুলিশ অফিসারদের ওপর বিপ্লবীরা বোমা পিস্তল নিয়ে আক্রমণ চালাতে লাগলেন। এদের অনেকে মারাও গেলেন। শঙ্কিত বিদেশি শক্তি হাত পা গুটিয়ে বসে রইল না। তারা রুদ্র মূর্তিতে ঝাঁপিয়ে পড়ল বিপ্লবীদের ওপর। নানা কৌশলে তাদের ধরে চরম নির্যাতন চালানো হতে লাগল। দেশি মির্জাফররা ইংরেজদের এ ব্যাপারে নানাভাবে সাহায্য করেছে। বিপ্লবীদের অনেকের ফাঁসি হলো, বাকি সবাইকে নানা মামলায় জড়িয়ে দেওয়া হলো নানা মেয়াদের জেল। কারোকে 5 বছর, কারোকে 7 বছর, কারোকে 10 বছর। যাদের সাজা আরো বেশি হলো তাদের অনেককে পাঠানো হলো কালাপানিতে, অর্থাৎ এই সেলুলার জেলে। কোন কোন বিপ্লবী এখানে এসেছিলেন তুমি জানো? বিনয় বলল, সবার নাম জানি না, 2-4 জনের নাম শুনেছি বা বইয়ে পড়েছি। শেখরনাথ সামান্য ভৎসনার সুরে বললেন, একজন ভারতীয় হিসেবে জানা উচিত
দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের কথা না জানাটা অপরাধ। আমরা বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, চেঙ্গিস খান, মোহাম্মদ ঘড়ি, আলেকজান্ডার কি ক্লাইভ, হেস্টিংস, ডালহৌসি, ওয়েলেসলিদের জীবনচরিত কি তাদের কীর্তিকলাপের কথা গড়গড় করে আওড়ে যেতে পারি, অথচ এই বিপ্লবীদের সম্বন্ধে কিছুই জানি না। হয়তো জানার আগ্রহই নেই। এটা গৌরবের কথা নয় বিনয়। শেখরনাথের দিকে তাকাতে পারছিল না বিনয়। সে চুপ করে থাকে। শেখরনাথ বলতে লাগলেন, তোমাকে কয়েকজনের নাম বলছি। আলিপুর বোমার মামলায় নির্বাসনের সাজা খাটতে এসেছিলেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র দাস, উল্লাসকর দত্ত, বারীন্দ্র কুমার ঘোষ, অবিনাশ ভট্টাচার্য, বীরেন্দ্র সেনরা। নাসিক ষড়যন্ত্র মামলায় মহারাষ্ট্র থেকে সাভারকর ভাইরা, বিনয় দামোদর সাভারকর আর গণেশ দামোদর সাভারকর, তাদের সঙ্গে নারায়ণ যোশী, এমনি অনেকে। ঢাকা থেকে পুলিন বিহারী দাস, জ্যোতির্ময় রায়, খুলনা থেকে সুধীর দে, অশ্বিনী কুমার বসু, শচীন্দ্র মিত্র, ডালহৌসি স্কোয়ার মামলায় শাস্তি পাওয়া ননীগোপাল মুখার্জি। কত নাম আর বলবো। একটু নীরবতা। তারপর ভেবে ভেবে ফের বলতে শুরু করলেন শেখরনাথ। বোমা বন্দুক হাতে সশস্ত্র বিপ্লবের পথে পা বাড়িয়েছিলেন যারা, শুধু তাঁরাই নন, দুঃসাহসী সাংবাদিক এবং রাজদ্রোহমূলক লেখালেখির জন্য যেসব খবরের কাগজের সম্পাদক অপরাধী সাব্যস্ত হতেন তাদের সেলুলার জেলে পাঠানো হতো। যেমন এলাহাবাদের স্বরাজ পত্রিকার নন্দগোপাল, হতিলাল রামহরি বা রামচরণ লাল। যেভাবে হোক বিপ্লবী বা কঠোর সমালোচনা করে ইংরেজ রাজত্বের কুকীর্তি, অত্যাচার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে চাইতেন। তাদের বিরুদ্ধেও চরম দমন নীতি নিয়েছিল সরকার। এদের হাত থেকে কলম কেড়ে নাও, যেভাবে হোক এদের কণ্ঠ রোধ করো, তারা যেন সিডিশন ছড়াতে না পারে। বিনয় জিজ্ঞেস করল, সেলুলার জেলে এইসব সাংবাদিকদের ওপর কি টর্চার চালানো হতো? শেখরনাথের দু চোখ কৌতুকে ঝিকমিক করে ওঠে। হতো মানে? তোমার কি ধারণা সম্পাদকরা, সাংবাদিকরা ইংরেজদের গুরু ঠাকুর? বলতে বলতে তাঁর স্বর গম্ভীর হয়ে ওঠে। আমার ধারণা বোমা পিস্তলের চেয়ে কলমের শক্তি অনেক বেশি। বিনয় উত্তর দেয় না। প্রাক্তন বিপ্লবীর দিকে গভীর আগ্রহে তাকিয়ে থাকে। শেখরনাথ থামেননি। স্বদেশী ডাকাতির কথা শুনেছ নিশ্চয়ই? শুনেছি। বিনয় মাথা নাড়ে। বিপ্লবীদের তো টাকা পয়সা নেই। গোপনে অস্ত্রশস্ত্র কিনতে ডাকাতি না করে উপায় ছিল না। দেশের কাজের জন্য এইসব করতে হতো। তাছাড়া অত্যাচারী বা ম্যাজিস্ট্রেট হত্যা তো ছিলই। এই ধরনের ঘটনা কাগজে প্রচার না করা হলে দেশের লোক জানবে কি করে? মানুষের কাছে পৌঁছবার একমাত্র বাহন তো সংবাদপত্র। বেশিরভাগ পত্রিকা ছিল ইংরেজের খয়ের খাঁ। তাদের অনেকেই এসব এড়িয়ে যেত। অনেকে ছোট করে ছাপত, সেই সঙ্গে বিপ্লবীদের মুণ্ডপাতও করত। কিন্তু যাদের দুর্জয় সাহস, তারা কিন্তু ইংরেজের রক্তচক্ষু গ্রাহ্য করতেন না। কাগজে তো ছাপতেনই, সেই সঙ্গে ভারতের বীর সন্তান এইসব বিপ্লবীর দেশপ্রেমকে কর্নিশ করে এডিটোরিয়াল বা নানান রকম আর্টিকেল লিখতেন। ইংরেজ এদের ভীষণ ভয় পেত। জেল, জরিমানা, কাগজের প্রকাশ বন্ধ করে দেওয়া, এসব তো ছিলই। যাদের কোনোভাবেই দমাতে পারা যেত না, তাদের কালাপানি পাঠাতে হতো। আচ্ছা বলো, এদেরও কি ঘানি টানি টানতে হতো? শেখরনাথ হেসে ফেললেন। এ হলো হরিহর ছত্রের মেলা। এই জেলের ভাষায় এখানকার সবাই বরাবর, মানে সমান। খুনের আসামি, রেভলিউশনারি বা কাগজের বিখ্যাত সব এডিটর, জেল অথরিটির চোখে এদের মধ্যে প্রভেদ নেই। কাগজের লোক বলে বেদিতে বসিয়ে পুজো করবে তেমন বান্দাই নয় ব্রিটিশ জেলার। খুনি কয়েদিদের পাশে দাঁড়িয়ে হতিলাল, নন্দগোপাল বা রামচরণ লালদের ঘানি ঘোরাতে, ছোবড়া পিটতে কি পাথর ভাঙতে হতো। আমাদের আগে যারা এসেছিলেন তাদের কপালে একই দুর্ভোগ ছিল, শুধু নির্যাতন, নির্যাতন আর নির্যাতন। সেলুলার জেলের ট্র্যাডিশন সমানে চলছিলই। বিনয় কোনো প্রশ্ন করল না। শেখরনাথ বলেই যাচ্ছেন, তোমাকে রাজনাথের কথা বলেছি, যে পাগল হয়ে গিয়েছিল। তার আগে আলিপুর বোমার মামলায় যারা কালাপানি এসেছিলেন তাদের মধ্যে উল্লাসকর দত্তও ছিলেন। তিনিও উন্মাদ হয়ে যান। এদের মতো অসংখ্য বিপ্লবী অত্যাচার সহ্য করতে না পেরে উন্মাদ হয়ে গেছেন।
ইংরেজ একটা পরিকল্পনা ছকে নিয়ে সেই সিপাহী বিদ্রোহের পর থেকে মুক্তি সংগ্রামীদের আন্দামানে পাঠিয়েছিল। সেই অমানসিক ছকটা ছিল এই দেশপ্রেমিকদের নির্মমভাবে হত্যা করা। বিনয়, তুমি শুনলে অবাক হবে, দেশের প্রথম মুক্তিযুদ্ধের অর্থাৎ সিপাহী মিউটিনির বীর সৈনিকদের একজনও জীবন্ত অবস্থায় ভারতের মূল ভূখণ্ডে ফিরে আসেনি। তাদের কারোকে গাছের ডালে ঝুলিয়ে, কারোকে গুলি করে, কারোর পেছনে ডাল কুত্তা লেলিয়ে হত্যা করা হয়েছিল। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন যেন বুঝিয়ে দিয়েছিল, তোরা স্বাধীনতা চেয়েছিলি তো, এবার মজাটা বোঝ। কি ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ এই নৃশংস সাম্রাজ্যবাদীরা। বিনয় চুপচাপ শুনতে লাগল। শেখরনাথ থামেননি। সেলুলার জেল তৈরি হবার আগে এসেছিলেন বিদ্রোহী সিপাহীরা। জেলখানা তৈরি হলে 20th সেঞ্চুরির গোড়ার দিক থেকে যে বিপ্লবীরা জাহাজ বোঝাই হয়ে এখানে এসেছেন, তাদের উপর কত নির্যাতন যে হয়েছে তার কিছু কিছু নমুনা তোমাকে জানিয়েছি। এই জেলের 3 আর 2 নম্বর ব্লকে আর খানিক দূরে ভাইপার আইল্যান্ডে ছিল ফাঁসিঘর। কত বিপ্লবীকে যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে তার হিসেব নেই। বিনয় বলল, আমার একটা কথা জানতে ইচ্ছে করছে, যদি কিছু মনে না করেন বলবো? শেখরনাথ বললেন, হ্যাঁ নিশ্চয়ই, মনে করার প্রশ্নই নেই। যেসব বিপ্লবী এখানে যাবজ্জীবন দ্বীপান্তরে সাজা খাটতে এসেছিলেন, তাদের তো মৃত্যু ভয় ছিল না। এত নির্যাতন তারা মুখ বুজে সহ্য করেছেন। বিপ্লবীরা সম্পূর্ণ নিরস্ত্র, সেলের ভেতর বেশিরভাগ বন্দী থাকত, কারো কারো হাতে পায়ে ডান্ডা বেরি। তবু তারই মধ্যে প্রতিবাদ অবশ্য করা হয়েছে। পুরনো নথিপত্র ঘেঁটে যেটুকু পেয়েছি, সেসব ঘেঁটে জেনেছি আলিপুর বোমার মামলায় অপরাধী সাব্যস্ত হয়ে বারীন্দ্র কুমার ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উল্লাসকর দত্তরা এখানে আসার পর ননীগোপাল নামে অল্প বয়সী যুবক বিপ্লবীকে সেলুলার জেলে পাঠানো হয়। তার আসার আগের থেকেই বিপ্লবীদের মধ্যে প্রচণ্ড অসন্তোষ জমা হচ্ছিল। তারা আন্দোলন শুরু করেছিলেন। জেলে যে অখাদ্য কুখাদ্য দেওয়া হয় তার বদলে ভালো খাবার দিতে হবে, রাজবন্দীদের অমানসিক খাটুনি বন্ধ করতে হবে ইত্যাদি। ননীগোপাল এসেই খাওয়া দাওয়া এবং ছোবড়া পেটানো বা ঘানি টানার মতো কাজ বন্ধ করে দিল। তাকে জেলের পোশাকের বদলে চটের জাঙ্গিয়া আর জামা পরতে দেওয়া হলো, কুঠুরিতে পুড়ে রাখা হলো। কিন্তু যে বিপ্লব মন্ত্রে দীক্ষা নিয়েছে, 2 আঙুল এসে মৃত্যু নিয়ে খেলা করে, তাকে এসব দিয়ে কি দমানো যায়? ননীগোপালের এই প্রতিবাদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। পরে যে বিপ্লবীরা এসেছেন, তারাও বারবার জেল অথরিটির বর্বর দমন নীতির বিরুদ্ধে আন্দোলন করেছেন। স্রেফ অনশন আর কাজ বন্ধ। বিনয় বলল, গান্ধীজির মতো প্যাসিভ রেজিস্ট্যান্স? শেখরনাথ মৃদু হাসলেন, তা বলতে পারো। এইসব আন্দোলনের রেজাল্ট কি হয়েছিল? একরকম ঢোক গিলে প্রশাসনকে একটা কমিশন বসাতে হয়। কমিশনের কর্তাদের সুপারিশ ছিল রাজবন্দীদের সঙ্গে একটু মানবিক ব্যবহার করা হোক। কিন্তু সেসব সুপারিশ বস্তায় পুরে গুদামে ফেলে রাখা হয়েছে। তার উপর ধুলো স্তর জমেছে, কিন্তু সিস্টেম পাল্টায়নি, ট্র্যাডিশন সমানে চলছিলই। একটু চুপ করলেন শেখরনাথ। তারপর ফের শুরু হলো। আন্দোলন সম্পর্কে পরে তোমাকে ডিটেলে সব বলবো। এখন ইতিহাসের কথা বলছিলাম, সেখানে ফিরে যাই। আমরা সেলুলার জেলে আসার পর 1930-এ লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে ফাঁসির আদেশ দেওয়া হয়। জয়দেব কাপুর, বিজয় সিং, কমলনাথ তেওয়ারি, বটুকেশ্বর দত্ত এমন কয়েকজনকে ট্রান্সপোর্টেশনের শাস্তি দিয়ে আন্দামানে পাঠানো হলো। এলেন চট্টগ্রামের স্বাধীনতা সংগ্রামের ইংরেজরা যাকে বলতো চিটাগং আর্মারি রেইড, অসম সাহসী যোদ্ধারা। দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। আমরা যারা আগে কালাপানি এসেছিলাম, তাদের আর ছোবড়া পেটানো বা ঘানি টানার মতো হাড় ভাঙা খাটুনির কাজ করতে হতো না। আমাদের সেলুলার জেলের বাইরে ফরেস্ট ডিপার্টমেন্ট বা পিডব্লিউডিতে ডিউটি দেওয়া হয়। আমি ছিলাম পিডব্লিউডিতে। কয়েদিরা পাথর ভেঙে রাস্তা বানাতো, আমাকে তার তদারক করতে হতো। পাছে পালিয়ে যাই সেজন্য পাহারাদার থাকতো আর্মড পুলিশরা। ডিউটি শেষ হলে আবার আমাকে জেলখানায় ফিরিয়ে আনা হতো। তবে খুব বেশি দিন নয়। কি কারণে আমার ওপর জেল অথরিটি সদয় হয়েছিল জানি না। হয়তো ভেবেছিল বেটা পালাবে কোথায়,
জঙ্গলে ঢুকলে জারোয়াদের তীরে পঞ্চত্ব প্রাপ্তি ঘটবে, আর সমুদ্রে নামলে সোজা হাঙরের পেটে চলে যাবে। আমার থাকার ব্যবস্থা হয়েছিল পোর্ট ব্লেয়ারেরই হ্যাডো নামে একটা এলাকায়। আবার কিছুক্ষণ নীরবতা। শেখরনাথ নিজের মধ্যে যেন মগ্ন হয়ে রইলেন। পুরনো স্মৃতি তাকে আচ্ছন্ন করে ফেলেছে। বিনয় অপেক্ষা করতে লাগলো। এক সময় শেখরনাথ বলতে লাগলেন, সময় উড়ে যাচ্ছিল ঝড়ের গতিতে। 1939-এ দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হলো। চোখের পলকে তা ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে। জাপান ছিল অক্ষশক্তি, অর্থাৎ অ্যাক্সিস ফোর্সের এক বিরাট শক্তি। জার্মানি আর ইতালির শরিক। তারা দুরন্ত বেগে ধেয়ে আসছে ভারতের, বিশেষ করে কলকাতার দিকে। একে একে পতন হচ্ছে সিঙ্গাপুর, মালয় এবং বার্মার। কলকাতা দখল করতে পারলে জাপানি ফৌজ হু হু করে ঢুকে যাবে সারা ভারতে। অ্যালায়েড ফোর্সের প্রধান শরিক ইংরেজরা কলকাতা শুদ্ধ সারা বাংলাদেশ, ওদিকে আসামকে এমনভাবে সুরক্ষিত করে ফেলল যাতে জাপানিরা কোনোভাবেই ঢুকতে না পারে। ইংরেজ আর আমেরিকান টমিতে ছেয়ে গেল ইস্টার্ন ইন্ডিয়া। বিনয় বলল, কাকা, আপনি হয়তো শুনেছেন আমরা আনডিভাইডেড বেঙ্গলের ঢাকা ডিস্ট্রিক্টের বিক্রমপুরে রাজদিয়া নামে একটা জায়গায় থাকতাম। সেখানেও ইংরেজরা রাতারাতি একটা সেনা ঘাঁটি বসিয়ে ফেলল। কত যে ব্রিটিশ আর আমেরিকান নিগ্রো সোলজারকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। সারা দিন, এমনকি রাতেও তারা জিপে এলাকায় টহল দিয়ে বেড়াত। শেখরনাথ বলতে লাগলেন, একদিকে তোজোর জাপ বাহিনী, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজ ভারতের দিকে এগিয়ে আসছিল। আজাদ হিন্দ বাহিনীর লক্ষ্য ছিল মণিপুরের ভেতর দিয়ে আসামে ঢুকে পড়া এবং দেশকে স্বাধীন করা। সে যাক, ইংরেজরা চারিদিক এত দুর্ভেদ্য করে তুলেছিল, কিন্তু আন্দামান দ্বীপপুঞ্জকে রক্ষা করতে পারেনি। জাপানিরা তা দখল করে নেয়। যতদূর মনে পড়ছে সেটা 1942 সালের গোড়ার দিক। ইংরেজরা তাদের রুখতে না পেরে ভীরু কুকুরের মতো পালিয়ে যায়। ইংরেজদের যত দাপট সাধারণ নিরস্ত্র ভারতীয়দের ওপর। কিন্তু ব্রিটিশ যাত্রা ধুরন্ধর। এখান থেকে পালাবার আগে সাধারণ মানুষের মধ্যে কিছু গুপ্তচর ঢুকিয়ে গিয়েছিল। এই স্পাইরা কি করেছিল পরে বলছি। এদিকে জাপানিরা কিন্তু আন্দামান দখল করে স্থায়ীভাবে থেকে যেতে আসেনি। জাপানের পার্লামেন্ট নেতাজি সুভাষচন্দ্রকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসনিক প্রধান হিসেবে মেনে নেয়। কিন্তু তার মধ্যেও চাতুরি ছিল। আসল ক্ষমতা কিন্তু ছিল জাপানিদের হাতেই। নেতাজি খুব সম্ভব 1943-এর শেষাশেষি একটি বিমানে আন্দামানে এসেছিলেন। ভারতের মাটিতে সেটাই বোধহয় তার শেষ পা রাখা। বিনয়, তুমি নিশ্চয়ই জানো, সুভাষচন্দ্র এখানে এসে জিমখানা ময়দানে মার্কেটের সামনে এক অনুষ্ঠানে তার INA এর পতাকা তুলে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। আমরা তাঁর সভায় গিয়েছিলাম। তার ইচ্ছা ছিল আন্দামানের নাম হোক শহীদ দ্বীপ, আর নিকোবর হোক স্বরাজ দ্বীপ। দেশ স্বাধীন হবার পর সেই ইচ্ছা এখনো পূরণ হয়নি। নেতাজি সেলুলার জেল এবং পোর্ট ব্লেয়ারের চারপাশে বেশ কিছু গ্রামেও গিয়েছিলেন। জেলখানায় তখন রাজবন্দী একজনও ছিলেন না, ছিল প্রচুর সাধারণ কয়েদি। গ্রামে বা সেলুলার জেলে যেখানেই তিনি গেছেন, জাপানি সৈন্যরা তাকে এমনভাবে ঘিরে রেখেছে যাতে এখানকার মানুষের কোনো অভিযোগ বা জাপ শাসনে তাদের দিন কিভাবে কাটছে প্রায় কিছুই জানতে পারেননি। ওই যে গুপ্তচরদের কথা বলছিলাম, তারা গোপনে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনকে জাপানিদের সম্বন্ধে অনেক খবর দিচ্ছিল। সেই অনুযায়ী ইংরেজরা এখানে মাঝে মাঝেই বিমান হানা চালায় এবং জাপানিদের প্রচুর ক্ষতি করে। ফলে তারা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। তাদের চরম হিংস্র চেহারাটা নখ দাঁত মেলে বেরিয়ে পড়ে। জাপানিদের ধারণা হয়েছিল এই দ্বীপের প্রতিটি মানুষ ইংরেজদের গুপ্তচর। তারা যে ভয়ানক নির্যাতন চালিয়েছিল, ইংরেজদের দমন নীতি তার কাছে প্রায় কিছুই না। গুপ্তচর সন্দেহে অজস্র মানুষকে তারা ঠান্ডা মাথায় খুন করেছে। একবার পোর্ট ব্লেয়ারের কাছাকাছি হামফ্রেগঞ্জে 44 জনকে নিয়ে গিয়ে একদিনে তাদের হত্যা করে। ইংরেজ হোক আর জাপানি হোক, সাম্রাজ্যবাদীদের চেহারা প্রায় একই রকম। 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধ থামল। মিত্রশক্তির জয় হল। অক্ষশক্তি সম্পূর্ণ পর্যুদস্ত। জাপানের ক্ষয়ক্ষতি হয়েছিল মারাত্মক। হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোম ফেলে তার শিরদাঁড়া গুঁড়িয়ে ফেলা হয়।
জাপান আত্মসমর্পণ করে। আন্দামান নিকোবরে তাদের আর থাকা সম্ভব ছিল না। ইংরেজদের হাতে 2 দ্বীপপুঞ্জ তুলে দিয়ে তারা চলে যায়। তার আগে আন্দামানের বহু মানুষকে জলে ডুবিয়ে খুন করে। ইংরেজরা এখানে ফিরে আসার পর ব্রিটিশ গভর্নমেন্ট সেলুলার জেল চিরকালের মতো বন্ধ করে দেয়। জাপানিরা যে কত ধূর্ত তা জানা গিয়েছিল পরে। বিনয় উৎসুক চোখে তাকিয়েছিল। জিজ্ঞেস করল, কি জানা গিয়েছিল? শেখরনাথ বললেন, ওরা যে মানুষের উপর চরম নির্যাতন চালিয়েছিল তার বিশেষ কোনো নথিপত্র পাওয়া যায়নি। প্রায় সব ডকুমেন্ট পুড়িয়ে দিয়ে চলে যায়। এখানকার পেনাল সেটেলমেন্টের পুরনো বাসিন্দাদের কাছে গেলে সেসব ইতিহাস জানতে পারবে। জাপানিরা যে 3 বছরের মতো এখানে ছিল, আন্দামানের ইতিহাসে সেটা কলঙ্কজনক চ্যাপ্টার। আস্তে আস্তে মাথা নাড়ে বিনয়। শেখরনাথ বলতে লাগলেন, 45-এ যুদ্ধ থামল, 46-এ সারা দেশ জুড়ে দাঙ্গা। পূর্ব বাংলা থেকে সুদূর লাহোর করাচি পর্যন্ত শুধু আগুন, ধর্ষণ আর রক্তস্রোত। কত নিরীহ মানুষ যে মারা গেল, কত তরুণীর জীবনে যে সর্বনাশ ঘটে গেল। দাঙ্গার 1 বছর পর পার্টিশন। আচ্ছা বিনয়। বিনয় বলে, কি কাকা? সে সিপাই মিউটিনির পর থেকে এই আন্দামান দ্বীপে কত হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীকে হত্যা করা হয়েছে তার হিসেব নেই। শুধু কি আন্দামানই, সারা ইন্ডিয়াতেই ব্রিটিশ গভর্নমেন্ট অগন্তি বিপ্লবীকে গুলি করে বা ফাঁসির দড়িতে ঝুলিয়ে ঠান্ডা মাথায় খুন করেছে। কত যে মুক্তিযোদ্ধা দেশের শত শত কয়েদখানায় বছরের পর বছর বন্দি থেকে জীবন ক্ষয় করে ফেলেছে। এত মানুষের আত্মদানের বদলে আমরা কোন স্বাধীনতা পেয়েছি? বিকলাঙ্গ, ভাঙাচোরা, পোকায় কাটা এক ফ্রিডম। শেখরনাথের বুকের ভেতর কত ক্ষোভ, কত উষ্মা, কত বেদনা যে পুঞ্জীভূত হয়েছিল, সেসব ঠিকরে ঠিকরে বেরিয়ে আসতে লাগলো। বিনয় নিঃশব্দে তাকিয়ে থাকে। শেখরনাথ বলতে লাগলেন, তার মুখ উত্তেজনায় লাল হয়ে উঠেছে, কণ্ঠস্বরে তীব্র ঝাঁঝ। পার্টিশনের পর লক্ষ লক্ষ মানুষ, যাদের কোনো অপরাধ নেই, যারা রাজনীতির ধার ধারে না, তারা সর্বস্ব খুইয়ে সীমান্তের এপারে চলে এলো, এখনো আসছে। কত বছর, কত কাল ধরে আসতে থাকবে কেউ জানে না। যে ভূখণ্ডটি তাদের পিতৃপুরুষের বাসভূমি ছিল, ছিল তাদের জন্মস্থান, এক লহমায় সেটা আর তাদের রইল না। শিয়ালদা স্টেশনে, রিলিফ ক্যাম্পে ক্যাম্পে তারা পচে মরছে। মাথা গোজার এক টুকরো জমির জন্য তাদের পাঠানো হচ্ছে আন্দামানের জঙ্গলে, ওড়িশায়। শুনছি দণ্ডকারণ্যেও রিহ্যাবিলিটেশনের জন্য একটা প্রজেক্টের কথা ভাবা হচ্ছে। তাই নিয়েও কত রকমের দড়ি টানাটানি, কত পলিটিক্স। এর নাম স্বাধীনতা? এরপর অনেকক্ষণ নীরবতা। গত কয়েকদিনে সেলুলার জেলের জনশূন্য নানা ব্লকের চত্বরগুলোতে ঘুরতে ঘুরতে দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম সিপাই বিদ্রোহের যোদ্ধাদের এখানে এই দ্বীপপুঞ্জে নিয়ে এসে নির্বিচারে গণহত্যা থেকে শুরু করে এই জেলখানায় সারা ভারত এবং বর্মা থেকে অজস্র কয়েদিদের সঙ্গে সশস্ত্র বিপ্লবীদের এনে চরম নির্যাতন, পাঠান, শিখ, জাট, বর্মী ইত্যাদি কয়েদিদের কত বিচিত্র কাহিনী না শুনিয়েছেন শেখরনাথ। শুনিয়েছেন দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপানিদের এই দ্বীপপুঞ্জ দখল করে নেওয়া, সাধারণ মানুষের ওপর ওদের বর্বর অত্যাচার, 2 দিনের জন্য সুভাষচন্দ্রের এখানে আসা, সুদূর এবং সুদূর অতীতের কত যে ইতিহাস বিনয়ের চোখের সামনে ফুটে উঠেছে। অবশেষে এসেছে দাসত্বের বেড়াজাল থেকে মুক্তি, যার গাল ভরা নাম স্বাধীনতা। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কিন্তু এই স্বাধীনতার জন্য আক্ষেপের অবধি নেই শেখরনাথের। তাঁর শেষ কথাগুলো অফুরান বিষাদের মতো যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। কতক্ষণ পর বিনয়ের খেয়াল নেই, শেখরনাথের কণ্ঠস্বর আবার কানে এলো, বিনয় চলো এবার যাওয়া যাক। দুপুরের খাবার আনতে এবার দিন মার্কেটে যেতে হবে। নিঃশব্দে শেখরনাথের পাশাপাশি হাঁটতে লাগলো বিনয়। আজ মোহনবাসীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। প্রাণের আশঙ্কা আগেই কেটে গিয়েছিল, এখন মোটামুটি সুস্থ সে। হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হলেও তাকে জেফ্রি পয়েন্টে নিয়ে যাওয়া চলবে না। আপাতত মোহনবাসীকে কয়েকদিন পোর্ট ব্লেয়ারেই থাকতে হবে। ডাক্তার চট্টরাজ জানিয়েছেন রোজ একবার তাকে হাসপাতালের চেকআপের জন্য নিয়ে যাওয়া জরুরি। তারপর সম্পূর্ণ ফিট হলে রিফিউজি সেটেলমেন্টে ফিরতে দেওয়া হবে। ঠিক হয়েছে
এই কদিন মোহনবাসী বিশ্বজিতের বাংলোতেই বউ ছেলে মেয়ে নিয়ে থাকবে। রোজ সকালে বা বিকেলের দিকে কোনো এক সময় কেউ একজন তাকে হাসপাতালে এনে পরীক্ষা করিয়ে নিয়ে যাবে। অন্য কয়েকদিনের মতো আজও সকালে 9টা বাজতে না বাজতেই বিশ্বজিৎ রাহার জিপে বেরিয়ে পড়লেন শেখরনাথ আর বিনয়। ঘণ্টা 1.5 কি 2-এর মধ্যে মোহনবাসীকে নিয়ে ফিরে আসবেন তাঁরা। তাই আর জ্যোৎস্না আর তার ছেলে মেয়েদের সঙ্গে নেননি। জিপটা ফুঙ্গি চাং পেছনে ফেলে জিমখানা আর এবারডিন মার্কেটের পাশ দিয়ে যখন সেলুলার জেলের গেটের কাছাকাছি চলে এসেছে, সেই সময় অনেক নিচে সিসোস্ট্রেস বের সেই ছোট্ট জেটিটার দিকে নজর চলে গেল বিনয়ের। কদিন আগে ওখানে এসএস সাগর জাহাজটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সে। চকিতে মনে পড়ে গেল সেই জাহাজটায় উঠে মিডল আন্দামানে চলে গিয়েছিল ঝিনুক। আজ সেখানেই একটা মোটর বোট দাঁড়িয়ে আছে, শিগাল। ওটা সেল কালেক্টরদের বোট, তার খুবই চেনা। এই বোটে করে নানা দ্বীপের কিনারা ঘেঁষে যারা ঘুরে বেড়ায় তারা সমুদ্রের জলে ডুব দিয়ে শঙ্খ, কড়ি, টার্বো, ট্রোকাস, নটিলাস ইত্যাদি আশ্চর্য ধরনের মূল্যবান সেল বা সিপি তুলে আনে। বিদেশের বাজারে সেগুলোর বিপুল চাহিদা, প্রচুর দামে এসব বিকোয়। সিগাল বোটটার মালিক লাপোয়ে, একজন বর্মী। বহুকাল আগে বর্মার মৌলমিন থেকে সেলুলার জেলে কয়েদ খাটতে এসেছিল। ভারত স্বাধীন হবার পর সে আর বর্মায় ফিরে যায়নি, আন্দামানেই থেকে গেছে। এখানেই বিয়ে করে পোর্ট ব্লেয়ারের একটা পেনাল কলোনিতে থাকে। তার কাজ হলো দক্ষিণ আর মধ্য আন্দামানের দ্বীপগুলো সরকারের কাছ থেকে ইজারা নিয়ে সমুদ্র থেকে সেল তোলা। তার বোটে আছে কজন বর্মী আর তামিল ডাইভার। এই ডাইভাররাই জলে নেমে সেল তোলে। দিন 15-20 আগে জেফ্রি পয়েন্টে উদ্বাস্তুদের নতুন সেটেলমেন্টের পাশের উপসাগরে ওরা সেল তুলতে গিয়েছিল। সেই সময় লাপোয়ের সঙ্গে আলাপ হয়েছিল। সে বলেছিল পোর্ট ব্লেয়ারের দিকে সমুদ্রে সেল তোলা হয়ে গেলে আবার তারা জেফ্রি পয়েন্টে ফিরে যাবে। ওখান থেকে তাদের গন্তব্য মিডল আন্দামান। বলেছিল তাদের সঙ্গে বিনয়কে সেখানে নিয়ে যাবে। মিডল আন্দামান, মিডল আন্দামান ওই দ্বীপের কোনো এক রিফিউজি সেটেলমেন্টে রয়েছে ঝিনুক। বুকের ভেতর তুমুল আলোড়ন অনুভব করল বিনয়। ব্যগ্রভাবে জিপের ড্রাইভার কালীপদকে বলল, গাড়িটা একটু থামাও তো। জিপ থেমে গেল। পাশ থেকে শেখরনাথ জিজ্ঞেস করলেন, কি হলো বিনয়? গাড়ি থামানোয় তিনি বেশ অবাকই হয়েছেন। বিনয় বলল, কাকা, আমি এখানে নামবো। একটা কাজ সেরে 15-20 মিনিটের ভেতর হাসপাতালে চলে আসছি। শেখরনাথ আর কোনো প্রশ্ন করলেন না। জিপ থেকে বিনয় নেমে পড়ল। তারপর ডান পাশের ঢালু রাস্তা দিয়ে সোজা ছোট্ট জেটিটায় পৌঁছে গেল। লাপোয়ে আর ড্রাইভাররা তাদের বোটে ছিল না। জেটিতে বসে গল্প সল্প করে অলস মেজাজে সময় কাটাচ্ছিল। বিনয়কে দেখে সবাই উঠে দাঁড়ালো। লাপোয়ে বলল, পত্রকারজি, আপনি জেফ্রি পয়েন্টের রিফিউজি সেটেলমেন্ট ছেড়ে কবে টাউনে এলেন? এখানে টাউন হলো পোর্ট ব্লেয়ার শহর। বিনয় বলল, কয়েকদিন হলো এসেছি। কোনো কাজে এসেছেন? হ্যাঁ। পোর্ট ব্লেয়ারে আসার কারণটা জানিয়ে বিনয় বলল, আপনি বলেছিলেন আমাকে মিডল আন্দামানে নিয়ে যাবেন। লাপোয়ে বলল, ইয়াদ আছে, জরুর নিয়ে যাব, লেকিন। কি? আমরা এখান থেকে দিন 15 পর জেফ্রি পয়েন্টে ফিরব। সেখান থেকে মিডল আন্দামানে যাব। লেকিন আপনি এখানে থাকলে কি করে আমাদের সঙ্গে যাবেন? বিনয় মনে মনে ভেবে নিল, ডাক্তার চট্টরাজ যা বলেছেন, বড়জোর দিন 6-7 মোহনবাসীকে চেকআপের জন্য হাসপাতালে যেতে হবে। তারপর সে সম্পূর্ণ সুস্থ হয়ে জেফ্রি পয়েন্টে ফিরতে পারবে। তাকে নিয়ে শেখরনাথ আর সেও চলে যাবে। বিনয় বলল, আপনাদের জেফ্রি পয়েন্টে যাবার আগেই আমি সেখানে পৌঁছে যাব। আমাকে ফেলে মিডল আন্দামানে যাবেন না কিন্তু। লাপোয়ে বলল, আপনাকে জবান দিয়েছি, জরুর নিয়ে যাব, ফিকর মত কিজিয়ে। বিনয় লাপোয়ের হাত দুটো ধরে গাঢ় গলায় বলল, অনেক ধন্যবাদ, এখন আমি চলি, জেফ্রি পয়েন্টে আবার দেখা হবে। একটু পর চড়াইয়ের রাস্তা বেয়ে সেলুলার জেলের দিকে উঠতে উঠতে বিনয়ের মনে হচ্ছিল লাপোয়ে তাকে মধ্য আন্দামানে ঠিকই নিয়ে যাবে। সেখানকার উদ্বাস্তু সেটেলমেন্টগুলোতে ঘুরে ঘুরে ঝিনুককে খুঁজে বের করেও ফেলতে পারবে। কিন্তু যে মেয়ে তার অতীতকে জীবন থেকে প্রায় মুছে ফেলেছে, অভিমানে অসম্মানে তীব্র গ্লানিবোধে বিনয়ের প্রতি যে চরম উদাসীন, তার সামনে গিয়ে আবার দাঁড়ালে সে কি করবে? ধিক্কারে বিতৃষ্ণায় রূঢ়ভাবে হয়তো বলবে, তুমি চলে যাও, আর কখনো আমার কাছে এসো না।
ঝিনুক একের পর এক তীব্র শেল হেনে যতই ক্ষতবিক্ষত জর্জরিত করুক, মুখ বুজে সব সইবে বিনয়। ঝিনুককে মধ্য আন্দামান থেকে ফিরিয়ে আনতেই হবে, আনতেই হবে। এক অদম্য মরিয়া জেদ যেন তার মাথায় চেপে বসতে থাকে। গল্প পাঠ ভালো লাগলে লাইক করবেন। আপনাদের পরিচিত জন যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর কি কি ধরনের উপন্যাস আপনারা আমার থেকে শুনতে চান অবশ্যই কমেন্টসে লিখবেন। আমার সাধ্যমতো আমি আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করব। আজকের মতো নমস্কার।